হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে রাত 12টা 30 মিনিটে লাইভে আসলাম। আর আজকের বিষয় হচ্ছে আহ, যে প্রতারক মাহবুব আজকে কিন্তু সকালেই গ্রেপ্তার হয়েছে 9টায়। এবং আপনারা জানেন তাকে ধরার হচ্ছে যে একটা মানে পেয়েছিলাম গতকালকে। আমরা যখন লাইভটা করি তখন কিন্তু এই মাহবুব হচ্ছে যে বর্ষা চৌধুরী নামের একটা হচ্ছে ফেক আইডি খুলে আমাকে ওখানে কমেন্ট করার পরেই কিন্তু আসলে তাকে ধরতে আমাদের সুবিধা হয়। এবং সেই আইডিটা হচ্ছে সিআইডিতে পাঠানো হয়। সিআইডি থেকে আহ, খোঁজ নিয়ে জানা যায় যে এটা মাহবুব খুলে মাহবুবের বাসা ট্র্যাকিং করা হয়। বাসা ট্র্যাকিং করা হয়ে তারপর হচ্ছে তাকে রাতের বেলায় তাকে হচ্ছে যে খোঁজার জন্য পুলিশ যায়, কিন্তু পায় না। পরে হচ্ছে যে সকাল 9টায় তাকে গ্রেপ্তার করে। এবং আপনারা কিন্তু জানেন যে এই মাহবুব মূলত হচ্ছে যে একটা প্রতারক এবং 103 জনের মিনিমাম 2 কোটি টাকা আত্মসাৎ করেছেন। আমি অনেককে বলছি যে আসলে সবুজবাগ থানার ওসি জানিয়েছেন যে এই মাহবুবের যারা যারা টাকা যাদের থেকে টাকা নিয়েছে তারা যদি অভিযোগ করে তারা কিন্তু আসলে সবুজবাগ থানায় মামলা করতে পারবে। এবং তার নামে একাধিক মামলা হয়েছে। ঠাকুরগাঁয়ে 17 লক্ষ টাকা একজনের থেকে নিয়েছে, নেওয়ার পরে হচ্ছে যে এই মাহবুবকে সেই মামলার আসামি করে সবুজবাগ থানা তার বাসা থেকে ধরে ফেলছে। এবং আপনাদের একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু গতকালকে একটা লাইভ করছি। লাইভে গিয়ে কিন্তু আমরা বিষয়টা আপনাদের জানিয়েছি যে এই যে মাহবুব মূলত হচ্ছে যে মানুষের আসলে টাকা নিয়েছে। সেই টাকা থেকে কিন্তু আমরা আমরা আগেই জানিয়েছি। এবং ফয়সাল ভাই, সিলেটের ফয়সাল ভাই আমাকে জানিয়েছেন যে আহ, এই মানে মূলত হচ্ছে ফ্যাসি সরকার আমলে আওয়ামী লীগের দোসর এই হচ্ছে মাহবুব। এবং বিভিন্ন প্রশাসনের লোক দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে কিন্তু মূলত তিনি আসলে অসংখ্য মানুষের থেকে টাকা হাতিয়ে নিয়েছে। যখন টাকা তার একটা প্ল্যানিং ছিল যে সে ব্যবসার কথা বলে মানুষের থেকে টাকা নিছে, সেইখানে নেওয়ার পরে মূলত মানুষকে বলতো যে টাকা দিলে তাকে লাভ দেওয়া হবে। এইভাবে তারা প্রথমে এসে 50,000, তাকে হচ্ছে যে হয়তো বা লাভ দিছে, তারপরে আবার 1 লক্ষ। এবং এবং অসংখ্য মানে আমার কাছে 40 থেকে 50টা স্ক্রিনশট এসে গেছে। এবং আহ, এই মাহবুব তাদের থেকে টাকা যে নিয়েছে, অনেকেই বলছে যে অসহায় গরিব তারা হচ্ছে যে জামাইয়ের টাকা আহ, দিনে দিনে জমাইছে, জমানোর পরে তাদেরকেও মূলত টোপ দিয়ে এই মাহবুব আসলে টাকা নিয়েছে। আজকে যখন আমি ফয়সাল ভাই সকালবেলা একটা আমাদের গ্রুপ আছে, গ্রুপে যখন জানালো যে তাকে হচ্ছে যে আহ, মুগদা মেডিকেলে মানে পুলিশের হেফাজতে চিকিৎসা দিচ্ছে, তখন আসলে কনফার্ম হওয়ার পর আমি দুপুর 1টায় বাইক নিয়ে সরাসরি যাই এবং থানার ওসির সঙ্গে কথা বলি। কথা বলার পরে ওসি জানান যে তাকে ধরা হয়েছে মূলত তিনি হচ্ছে যে মানে জামিন নেওয়ার জন্য, দেখেন কতটা বাটপার, জামিন নেওয়ার জন্য কিন্তু সে হচ্ছে যে এই নাটকীয়তা এবং অসুস্থতার ভান করছে। আমি পরে হচ্ছে যে সরাসরি যাই এবং হচ্ছে গোপনে আমি যেহেতু একজন গণমাধ্যম কর্মী, আমি ওসির থেকে নিজে নিজে হচ্ছে যে অনুমতি নেই যে আমি লাইভ করব। আমাকে বিশেষ একটা অনুমতি দেওয়া হয় এবং আমি গিয়েই মূলত হচ্ছে তার লাইভটা করি। এবং আমি আসলে মানুষকে নিশ্চিত করি যে এটাই আসলে মাহবুব। গিয়ে দেখি যে শুয়ে আছে, তার হাতে হ্যান্ডকাপ পরা। তারপর হচ্ছে যে ওখানে আমি কিন্তু পাশেই দেখতে পারি যে তিশা, যে টিকটকার তিশা, আমরা বারবার বলছি যে টিকটকার তিশা তার সাথে জড়িত। এই টিকটকার তিশা মূলত ওইখানে ছিল এবং তাকে সেবা যত্ন করছিল। আমার কাছে মনে হয় যে যত মানুষের টাকা নিছে এই তিশা মূলত টিকটক করে একটা প্রমিনেন্ট একটা জায়গা থেকে সবাইকে বলছে। এবং আমাকে ইনবক্সে অনেকেই বলছে কিন্তু যে আমরা মূলত তিশার জন্যই টাকাটা দিছি, কারণ হচ্ছে যে মাহবুবকে আমরা চিনতাম না। তিশা আমাদের সাথে এমন ব্যবহার করছে যে টাকা দিলে কোনো মান নাই। এবং তিশা সবগুলো টাকা নেওয়ার পেছনে এই টিকটকার তিশা মূলত তাকে সহযোগিতা করছে। সেটা কিন্তু আমাদের কিন্তু ইনবক্সে অনেকেই নিশ্চিত করছে। যেটা জানা চাইতে সেটা হচ্ছে যে 2015 সালে এই হচ্ছে ফয়সাল ভাইকে মূলত তিনি হচ্ছে যে বিভিন্ন মানুষকে দিয়ে অপহরণ করে আহ, আওয়ামী লীগের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়। তার মানে এটা হচ্ছে যে তিনি কিন্তু জানতেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে স্ট্যাটাস দিলে তার নামে আইসিটি মামলা হবে। এবং তাকে দিয়ে এটা করে তার নামে হচ্ছে আইসিটি মামলা করায় হচ্ছে যে এডিসি নাজমুলকে দিয়ে। সেটা কিন্তু আমার কাছে সে নিজেই স্বীকার করছে। এবং
যখন আমরা লাইভ করতে যাই তার বাবা আমাদেরকে মানে খুব অপমান করে এবং ফোন কাড়িয়ে নেয়, এবং আমাদের সাথে হচ্ছে একজন নীল নামে একজন মেয়ে ছিল, তার বাবা হচ্ছে তার গায়ে হাত হাত দেয়, যেটা হচ্ছে যে খুব অশোভনীয়, এবং হচ্ছে সেটার জন্য আগামীকাল হয়তোবা সে নারী তার নামে মামলা করবেন। কারণ হচ্ছে যে আমরা তো যেহেতু নিশ্চিত যে এই মাহবুব একজন প্রতারক, মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, বিভিন্ন মানুষের বিভিন্ন পর্যায়ে নিয়েছে, এবং তার বাবা আমাদের সাথে খুব রাগারাগি এবং গালাগালি করছে। সেই কারণে আসলে আমরা যেহেতু একজন বয়স্ক মানুষ, আমরা সেখানে পুলিশ উপস্থিত ছিল, এই জন্য আমরা তার সাথে কোনো খারাপ বিহেভ করিনি। আমি একটা সময় যাই এবং ভুক্তভোগী আরও 2-3 জন ওখানে আসে, তাদেরকে নিয়েই মূলত আমি লাইভ করি এবং আমরা সরাসরি মানুষকে জানানোর চেষ্টা করি। সেখানে আমি চেষ্টা করছি এবং মাহবুব আমার সাথে কথা বলার চেষ্টা করছেন, এবং তিনি একটা বাইট দিছেন। তিনি স্বীকার করেছেন যে অনেক মানুষের টাকা আত্মসাৎ করছে, এবং তিনি আমাকে যেটা বলেছেন যে তিনি সবার টাকা ফেরত দিবেন, কিন্তু তার একটা বাটপাড়ি ছিলেন। কারো কারো থেকে ধরেন যে 1 লক্ষ টাকা আপনার হচ্ছে স্ট্যাম্পে নিয়েছেন, আর বাকিটা হচ্ছে তাদেরকে ফুসলিয়ে বাসায় রেস্টুরেন্টে গিয়ে মূলত এই টিকটকার তিশা এবং সে মিলে মূলত অনেকের মানুষের টাকা নিয়েছে, যেগুলো কোনো এভিডেন্স নাই। যখন তবে একটা এভিডেন্স হচ্ছে যে বিকাশের মাধ্যমে দিছে, তারপর হচ্ছে ফেসবুকের মাধ্যমে দিছে, এগুলো কিন্তু এভিডেন্স তার কাছে আছে, কিন্তু সে আমাকে বলেছে যে যেগুলো কম টাকা 50,000 1 লাখ তিনি দিবে, কিন্তু আসলে তিনি এই টাকাটা দিবেন না। তিনি তাদেরকে আসলে মামলা থেকে বাঁচার জন্য কিন্তু এই মাহবুব তাদের সাথে এই প্রতারণা করছে। তারা তারা তাদের টাকা কিন্তু কখনোই দিবে না। মাহবুবের নামে ইতিমধ্যে 4 থেকে 5টি মামলা হয়েছে। সেখান থেকে যে প্রথম মামলা 17 লক্ষ টাকা নিয়েছে ঠাকুরগাঁও 1 লক্ষের থেকে, উনি মামলাটা করে, এই মামলাতেই আসলে তাকে ধরা হয়। তাকে ধরার হচ্ছে প্রথম প্ল্যানিংই ছিল যে ওনাকে নিয়ে প্রথম স্টারে দিলাম, গতকালকে লাইভ করলাম। লাইভ করার পরে কিন্তু মাহবুব হচ্ছে যে বর্ষা চৌধুরীর নামে একটা ফেক আইডি করে, ফেক আইডি করে এই বর্ষা চৌধুরীর নামে আমাদের এখানে পোস্ট করে। সেই আইডি হচ্ছে আমরা সিআইডিতে দিই, সিআইডি থেকে তার লোকেশন ট্র্যাক করেই তাকে ধরা হয়। এটা হচ্ছে আজকের আপডেট ছিল। আর মূলত হচ্ছে যে তার সাথে আমরা কথা বলেছি, কথা বলে যেটা আমরা জানতে পারছি তিনি মূলত টাকা যে নিয়েছে এটা কিন্তু আমার কাছে স্বীকৃতি দিয়েছেন, এবং ফয়সালের নামে বিভিন্ন মিথ্যাচার করেছে, যেটা ফয়সাল আমাকে একটা ভিডিও দিয়েছেন, এবং এই ফয়সাল কিন্তু আমার সাথে যোগাযোগ করেছেন, তাকে দীর্ঘদিন যেই টাকা চাচ্ছে তাকেই হচ্ছে যে মামলার হুমকি দিচ্ছে। আমার কাছে অসংখ্য অসংখ্য স্ক্রিনশট আসছে। এই মাহবুবের থেকে কেউ 50,000, কেউ 40,000, কেউ 10,000, কেউ 1 লক্ষ, কেউ 2 লক্ষ, কেউ 3 লক্ষ, 4 লক্ষ, 30 লক্ষ পর্যন্ত টাকা নিয়ে মূলত এই মাহবুব আসলে প্রতারণা করেছে। এবং হচ্ছে যে এই বিষয় নিয়ে কিন্তু আমি মানে তার সাথে কথা বলার চেষ্টা করছি, এবং আমি চাইছিলাম যে সে যেহেতু একটা হাত হ্যান্ডকাপ লাগানো, তাকে হচ্ছে যে পুলিশ হেফাজতে কিন্তু ওখানে ভর্তি। আমার সাথে যেভাবে কথা বললো, তিনি একদম সুস্থ মানুষ, এবং আমার কাছে মনে হয় যে এগুলো হচ্ছে বাটপার। এই বাটপার হচ্ছে টোটালি বর্ষা চৌধুরীর মতোই। এরা আসলে জানে যে আসলে তাদেরকে যখন আইনের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসা হবে, তখনই তারা আসলে এই হাসপাতালে ভর্তি হয়। আপনি জানেন যে এরকম যখন রাসেল মিয়ার সাথে এই বর্ষা চৌধুরীর একটা ঝামেলা হয়, তখন মুগ্ধা এই মেডিকেলে হাসপাতালে ভর্তি হয়, এবং আমাকে একটা মিথ্যা মামলা হাতে দিলে দেয়, নিজের গা নিজের শরীর কেটে মুগ্ধা মেডিকেলে ভর্তি হয়। এই বাটপারগুলো আসলে একটা চক্র। এবং আপনাকে যেটা বলি, এই মাহবুবের সাথে এডিসি নাজমুলের যোগাযোগ ছিল, এবং এডিসি নাজমুলের হচ্ছে বন্ধু এই বর্ষা চৌধুরী। তার মানে একটা সিন্ডিকেট, এই ফ্যাসিস্ট সরকারের সময় এরা মূলত এই এডিসি নাজমুলকে দিয়েই মূলত তারা এই কাপঝাপগুলো করতো। এবং আমার কাছে মনে হয় যে যারা যখনই টাকা নিত, টাকা নিয়ে কি করতো, এরা হচ্ছে যে মানে যেই টাকা ছিল তাকে এই প্রশাসন দিয়ে হুমকি ধুমকি দিয়ে আপনার হচ্ছে যে হুমকি ধামকি দিয়ে তাদেরকে আসলে ভয়ভীতি দেখাতো। আমাকে ইনবক্সে একজন লেগেছেন যে আমি তার কাছে টাকা চাই, সে আমাকে বলে যে বেশি কথা বলে তাকে মামলা দিয়ে দিবে। এইগুলো বলে আসলে নাইম নয়ন হাসান লেগছে মাহবুব আর সোমা দুটাকে বিয়ে দেওয়া হোক। দেখেন তার আসলে আমি আজকে গিয়ে দেখেছি যে টিকটকার যে তিশা, তার কাছেই সেবা যত্ন করছেন, এবং তার বউ, এটা আমরা কিন্তু প্রমাণ পেয়েছি। আমি আসলে চিনতাম না, আমি ভাবছি কে না কে তাকে যেহেতু সেবা যত্ন করছে। আমার প্রথম যে ভিডিওটা দেখবেন, আমি সাইড থেকে ভিডিও করছি, ও আমাদেরকে তাকিয়ে হাতে হ্যান্ডকাপ পরা ঢাকানো,
তখন কিন্তু যে যে পোশাকটা দেখলেন ওটাই কিন্তু আসলে টিকটকার তিশা। তারপর আমি কিন্তু চিন্তা ভাবনা যখন হচ্ছে যে পরবর্তীতে আমি আবার নিচে গেলাম, আমার সাথে আরো তিন চারজন আসছে। তখন কিন্তু আসলে গিয়ে যখন উঠতেছিলাম লিফটে, তখনই কিন্তু দেখলাম যে এই টিকটকার তিশা হচ্ছে লিফট থেকে নামতেছে, এবং একজন দেখলাম যে গোপনে ভিডিও করছে তার। তখন সে বলতেছে যে তার বাবা নাকি অসুস্থ, সেই বাবার জন্য আসছে। দেখেন কতটা মিথ্যুক। আমি যেখানে প্রথম ভিডিওতে তার জামা একদম দেখা যাচ্ছে, এবং আমি তো জানতাম না এটা তিশা, কারণ আমি তাকে চিনি না ব্যক্তিগতভাবে। তখন কিন্তু সে মানে ইনস্ট্যান্ট মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে যে তার নাকি বাবা অসুস্থ, এই জন্য সে হাসপাতালে আসছে। এখন মোট কথা হচ্ছে যে যারা যারা তার থেকে টাকা পান, আগামীকাল সবুজবাগ থানায় সন্ধ্যার পরে ওসি আসতে বলছেন। আপনারা অভিযোগ দিবেন, অভিযোগ দিলে আসলে সেটা তদন্ত করে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে। এবং তিনি কিন্তু স্বীকার করেছেন, হ্যাঁ টাকা নিছি, আমার ব্যবসা এখন ভালো যাচ্ছে না, আমি সবাইকে ধীরে ধীরে টাকা দিব। এগুলা কিন্তু আসলে এই বাটপারদের হচ্ছে যে একটা ব্রেন ওয়াশ, আই ওয়াশ। কেন জানেন? কারণ হচ্ছে যে তারা এই কথাটা বলে তারা একটা জায়গা সাজায়, এবং সাজিয়ে কিন্তু তারা মানুষকে ঘুরায়। এবং আজকে কিন্তু আমার সাথে দুইটি আপু এবং একটি ভাই ছিল, আমি তাদেরকে পার্সোনালি চিনি না, তারা ভুক্তভোগী। তারা বলছে যে তার বাড়িতেও হচ্ছে যে এগুলো নিয়ে কথা হয়েছে, তার মামা, তার বাবা এবং তার মা এগুলো মিথ্যা আশ্বাস দেয়, দিয়ে হচ্ছে মাসের পর মাস ঘুরায়। যখনই তার থেকে টাকা চাইতে যায় তখনই তাদেরকে মামলা হামলা ভয় দেখায়। কিন্তু তিনিও হয়তোবা জানেন না যে আওয়ামী ফেসি সরকার পালনের পরে 5 আগস্টের পরে এই দেশটা কিন্তু মুক্ত। এখানে কিন্তু আইন সবার জন্য সমান, এবং সবাই কিন্তু আইনের ব্যবস্থা নিতে পারবেন, আইনের আশ্রয় নিতে পারবেন। আপনার যে যার জায়গা থেকে আপনারা হচ্ছে যে মামলা করতে পারবেন, এবং মামলা করলে কিন্তু আপনারা হচ্ছে যে টাকা পাবেন। এটা যতটা আমি প্রশাসনের দিক থেকে জানছি। এবং এখানে আমাকে অনেকে বলছে আপনি এখানে ইনভলভ কেন? দেখেন, এখানে হচ্ছে যে বর্ষা চৌধুরী যখন একটা প্রতারক ভণ্ড মহিলা আমাকে নিয়ে মিথ্যাচার করছেন এবং আমাকে মানুষের কাছে খারাপ বানানোর জন্য নানা রকম পায়তারা করছেন, তখন কিন্তু আমি প্রমাণ করছি এটাই সোমা আক্তার। 2000 যেহেতু তার বোন একটা ভিডিও দিয়েছে 2008 সালের, তখন কিন্তু আগুনে পড়েনি, তা আমরা 2003 না 2008 আমরা সেটাকে ধরে নিচ্ছি। 2008 সালে এই সোমা আক্তার 5 জনকে জেলে ফাঁসানোর জন্য নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে দেয়, এবং একজনকে টোটাল হচ্ছে যে 4জনকে হচ্ছে যে এসিড মামলায় দেওয়া হয়। এবং এক বন্ধু তার বিষয়ে কথা বলতে আসে, তার মা একটা বর্ষা চৌধুরীর নামে ধর্ষণ মামলা দিয়ে, মানে বর্ষা চৌধুরীকে দিয়ে ধর্ষণ মামলা দিয়ে তাকে হচ্ছে জেলে পাঠায়, এবং একদিনের সে টাকা দিয়ে ছাড়ে আসে। এবং আপনারা দেখেন এই মহিলা কতটা বাটপার। আমাদের সাথে ফয়জুর রহমান যোগ হচ্ছেন, যাকে হচ্ছে যে 2015 সালে অপহরণ করেছিলেন। আমরা মুখ থেকে শুনবো। তার আগে যেটা বলি যে এই বাটপার আসলে মূলত মানুষকে টাকা দিয়ে কথা বলে ঘুরেছে, তাকে আর এক বিন্দু ছাড় দেওয়া হবে না। এই ফয়জুল ভাই আমাকে বলছে, যেহেতু আপনার এই সত্যতা পেয়েছি, আপনি সোমা আক্তারের নাম, ঠিকানা এবং তিনি 9টি বিয়ে করেছেন, এগুলো সত্যতা বের করতে যেতে পারছি, আমাকে তার বিশ্বস্ত মনে হয়েছে যে আপনি আমাদের সাথে কাজ করেন এবং আমাদের টাকাটা উদ্ধার করে দেন। আমার কাছে মনে হয়েছে যে এতগুলো মানুষের টাকা যদি উদ্ধার করে দিতে পারি, কিছু না হোক মানুষের তো সম্মান পাবো, বিশ্বাস পাবো। তখনই কিন্তু আমরা 7 দিন ধরে প্ল্যানিং করতেছি। গতকালকে লাইভ করার পরে যখন সে বর্ষা চৌধুরী নামে একটা ফেক আইডি দিয়ে এখানে কমেন্ট করলো, সেই কমেন্ট ধরে সিআইডির মাধ্যমে তাকে আজকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই বলছে যে আমি যদি একদিনে মাহবুবকে গ্রেপ্তার করতে পারি, তাহলে বর্ষা চৌধুরীকে কেন গ্রেপ্তার করতে পারছি না? আপনাদের আমি একটা জিনিস বারবার করে বলছি, আমি ইচ্ছে করলে এখন এই মুহূর্তে বর্ষা চৌধুরীকে গ্রেপ্তার করতে পারি। কেন করছি না? কারণ হচ্ছে 2008 সাল থেকে এ পর্যন্ত তার কোনো ডকুমেন্টস এবং কোনো আর্কাইভ আমাদের নাই। আমি চাচ্ছি যে মানুষ তার এই মিথ্যাচার এবং মিথ্যা নাটক এবং কিভাবে নকল সার্টিফিকেট বানিয়ে জ্যাকিকে হত্যা করেছে এবং হচ্ছে রুমি রহমানকে হত্যা করেছে, এবং আপনারা যারা জানবেন যে আমাদের জনপ্রিয় অভিনেত্রী তাজিন, তাকে মেরে ফেলছে।
এইগুলোর সাথে কিন্তু সে জড়িত, এবং সে জানে কিভাবে কোন জায়গা থেকে সার্টিফিকেট বানিয়ে মানুষকে ফাঁসাতে হয়। কিন্তু সে জানে না যে এখন হচ্ছে টোটালি ফোনের যুগ, ফোন ট্র্যাকিং করে প্রতিটা সেকেন্ড তার বের করা যায়। এবং আরো বেশি খুশি হবেন, বর্ষা চৌধুরী যে আমার বউ, সব প্রমাণ আমি পেয়েছি, এবং সব তথ্য প্রমাণ আমি পেয়ে গেছে অলরেডি, তিনি যে আমার বউ। এবং কাজীকে পেয়েছি, কাজী যে কাজী আমাকে বিয়ে পড়িয়েছে, এবং বিভিন্ন ছবি বিভিন্ন ভাবে, এক কথায় যে বর্ষা চৌধুরী আমার বউ, এটা আসলে প্রমাণিত হয়েছে। আমি আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি, কারণ সময় চেয়ে নিচ্ছি, কারণ আমি আসলে সবাইকে জানাতে চাই যে একটা ভণ্ড প্রতারক মহিলা, বিশ্ব বাটপার একটা মহিলা, মানুষকে ব্ল্যাকমেল করে তার টাকা নিয়ে সেই বর্ষা চৌধুরীকে মূলত আমরা কোনোভাবে ছাড়বো না। এবং সে আমাকে বিভিন্ন ভাবে হেও করার চেষ্টা করছে। আপনাদের একটা জিনিস বলবো, একজন ইনবক্সে লিখে দিচ্ছে আই লাভ ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ টু। সেটা হচ্ছে যে মানুষের কিন্তু জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়ে। আপনাকে একটা কথা বলি, আমি হচ্ছে শুরু করছিলাম একজন দিয়ে, আমি বারবার আপনাদের বলি। ফয়েজ ভাই, আর একটা বিষয় আপনাকে বলবো, সেটা হচ্ছে আপনি লাইভ যদি আবার জয়েন করতে চান, টোটালি লাইভটা ক্লোজ করে দিন, ক্লোজ করে দিয়ে নতুন করে আবার ঢোকেন, তাহলে হবে। আমি একটু গল্প শোনাতে চাই, যেহেতু বর্ষা চৌধুরীকে নিয়ে যেহেতু আমার যাত্রা শুরু, এবং বর্ষা চৌধুরীকে জেলে দেওয়ার জন্য এত কষ্ট করছি, মানুষ আসলে বর্ষা চৌধুরীর বিষয়গুলো জানতে চায়। মূলত বর্ষা চৌধুরীকে ধরার আমার একটা প্ল্যান ছিল। আমাকে অনেকেই বলে যে বর্ষা চৌধুরীকে, আপনি একটা সুন্দর মানুষ, আপনি দেখতে নায়কের মতো, ঠিক আছে, অনেকে অনেক প্রশংসা করে, আপনি সত্যবাদী, আপনি কেন এই বর্ষা চৌধুরীকে বিয়ে করলেন? এখানে আসলে আমি একটু লজ্জিত হই, কারণ হচ্ছে দেখেন, আহ, মানুষ আসলে সৌন্দর্য এবং ভালো মানুষ খারাপ মানুষ সেটা তো পরে বিচার করা হয়, ঠিক আছে। আমি একটা জিনিস বিশেষ করে, সবার আগে মানুষ সত্য তার উপর নাই। আমি কিন্তু সত্যি তাকে ভালোবাসছিলাম, এবং ভালোবেসে আমি চাইছিলাম যে তাকে একটা নতুন জীবন দিতে। কিন্তু এই মহিলা যে এতটা বাটপার আমি সত্যি জানতাম না। কারণ হচ্ছে যে দেখেন, আমি আমি তাকে জানতাম যে তার একটা বাচ্চা আছে, মেয়ে আছে, এটাও আমি জানতাম না। সে সবসময় বলতো সে অবিবাহিত, এবং বিভিন্ন অনুষ্ঠানে গেলে বন্ধু বান্ধব করে একদম জড়িয়ে ধরতেন। ওইখান থেকে তাকে পরিচিত। এবং হচ্ছে যে আপনারা বিশ্বাস করবেন যে তাকে আমি জানতাম শুধু রুমি রহমান বিয়ে করছে, তার একটা বাচ্চা আছে, তারপর হচ্ছে রাসেল মিয়া। রাসেল মিয়া আমাকে যেমন বললো যে বাচ্চা নষ্ট করছে, মানুষের একটা সিম্পিতি থাকে, একটা ধরেন যে আমারও যখন একটা বেবি হবে, বাচ্চা কাচ্চা হবে, তখন কিন্তু আমি চাবো যত কিছু হোক, বাচ্চার মুখে দিয়ে তাকালে বাবা মা কখনো মানে ভুল কাজ করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। সেখান থেকে কিন্তু আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল যে সত্যি রাসেল মিয়া তাকে হচ্ছে যে বিভিন্ন মানে ভাবে ফাঁসিয়েছে এবং তার বাচ্চা নষ্ট করতে। এই সিম্পিতি দেখে সে মরে যাচ্ছিল, হাসপাতালে গিয়ে বাঁচাইলাম। হাসপাতালে বাসাইতে গিয়ে মূলত তার সাথে আমার রিলেশন হয়, এবং হাসপাতাল থেকে কিন্তু তার বাসায় যায়নি। আমি কিন্তু বাসা থেকে আম্মা রান্না করে নিয়ে দিত, আমি নিয়ে তাকে উঠায় উঠায় খাওয়াতাম। একজন মানুষকে যদি ভালো নাই বাঁচতাম, তাকে কিন্তু উঠায় খাওয়ানো যেত না। এবং তার বাসা রান্না খুবই বাজে ছিল, আমি তার বাসার রান্না খেতে পারতাম না, এই জন্য আমার বাসা থেকে নিয়ে গেছি, এবং তাকে খাওয়াই দিতাম, আমিও খেতাম। সেখানে হাসপাতাল থেকে তাকে ভালো করার জন্য মাওয়াতে নিয়ে যেতাম, সিনেমা দেখাইতাম, এবং সেই হাসপাতাল থেকে তার বন্ধু সহ আমার বাসাতে এসে থাকে থাকে তারপর হচ্ছে আমার ফ্যামিলি তার পছন্দ হয়, ফ্যামিলি দেখে আমরা হচ্ছে যে দীর্ঘ 1 মাস, মানে যেটা বলে আর কি, ফেসবুক মেসেঞ্জার, আমরা হচ্ছে বিভিন্ন রিলস আদান প্রদান, মানে ভালো একটা সম্পর্ক তৈরি হয়। তারপরে সেই বর্ষা চৌধুরী আমাকে অফার করে যে তুই কি আমাকে বিয়ে করবি, দায়িত্ব নিবি। তখন কিন্তু আমি আসলে যেহেতু ততদিনে ভালোবেসে ফেলছি, আমি চাই যে আমারও তো দীর্ঘদিন একটা গ্যাপ, আমারও তো বিয়ে করা উচিত। সেখানে আমার কাছে মনে হচ্ছে যে বিয়েটা করা উচিত। সেখানে তিনি কিন্তু আমাকে বিয়ের প্রস্তাব দেয়, এবার আমি কিন্তু বিয়ে করে যখন আমি থাকলাম, আমি যখন তাকে এখনো বউ দাবি করছি, আমি হচ্ছে যে তখনও উম্মে সালমা লেখছে আপনার কাবির নামা কই, দেখেন কাবির নামা আর ছবি সেগুলো সরিয়ে ফেলছে। আমি তাকে বিয়ে করছি, এবং আমি সে আমার বউ, সেটা কিন্তু আমি প্রমাণ করতে পারছি। আপনাদের কিন্তু এটা দেখাবো, যেটা আমি বলছি যে সোশ্যাল মিডিয়া আপনারাই বিচারক। আপনারা কিছু মানুষ ভালো থাকবেন, কিছু মানুষ খারাপ থাকবেন, কিন্তু দিন শেষে তো বিচারক আপনারা। আমি কিন্তু আপনাদের বাইরে একটা কাজও করি না, বাইরে একটা কাজ করতেও চাই না। আমি কিন্তু আপনাদের বারবার কিন্তু আমি
আপনাদের হচ্ছে যে সবকিছু জানিয়ে করি। আমার যদি ভুল হয় ভুল, আর যদি ঠিক হয় ঠিক, আমি কিন্তু আপনাদের জানিয়ে করি। এবং দেখেন আপনাদের যেটা জানাচ্ছি যে সে আমার বাসায় থাকলো 2 মাস, আমার এখানে মাগনা খাইলো। খাওয়ার পরে আমার আমার মানে আমি তাকে বিভিন্ন ইস্যু থেকে বাঁচিয়েছি, বিভিন্ন কাজ করার জন্য মানে তাকে রেডি করছি। যখন হচ্ছে যে নায়িকা অপু বিশ্বাস, পূজা চেরি এবং পরিমণির সাথে তার একটা সখ্যতা হলো, যখন সে গুলশান বানাতে যাওয়া শুরু করলো, সে মনে করলো যে আমি আসলে কিছুই না। আহ, তার জীবনে হয়তো বা ওইগুলোই সব। এবং মুন্না খান যখন তার লাইফে আসলো, তখন আসলে সে পোল্ট্রি মারা শুরু করলো। এবং আমি যতদূর জানি সে আমাকে বলছে পরিমণির সাথে তার কিন্তু কথা হতো, পরিমণির সাথে ইনবক্সে কথা হতো, সে আমাকে জানিয়েছেন পরিমণির সাথে বিভিন্ন কথা হতো। আমার কাছে তখনই মনে হচ্ছে যে পরিমণির সাথে তো আমার আগে থেকে দ্বন্দ্ব ছিল, পরিমণি কোনোভাবেই চাবে না যে আমি তার সাথে মিশি। কিন্তু আমার কাছে মনে হয় যে সে আমাকে বিয়ে করছে, এটা কাউকে বলেনি। সেটা শুধু আমি জানতাম, আমার পরিবার জানতো, ঠিক আছে, আমার বন্ধু বান্ধব মহল জানতো, কিন্তু আমি কাউকে বলিনি, কারণ সে আমার পা ধরে বলছে যে এই জিনিসটা যেন আমি কোনোভাবে 2 বছর আগে না জানি, এবং 1 বছর আমরা সংসার করব, 1 বছর সে বাচ্চা নেবে, এই কথা বলেই কিন্তু সে আমাকে বিয়ে করছে। এবং এই শর্ততেই কিন্তু আমি তাকে বিয়ে করছি। শুধু এটাই না, আমার হচ্ছে যে আমার সাথে থাকার পরে তার কিন্তু বেবি কনসেপ্ট হয় 7 দিনের। সেই বেবি কনসেপ্ট কিন্তু সে নষ্ট করে। এবং লাস্ট ফার্মা থেকে যে তাকে আমি ওষুধ খাওয়াই, সেই ওষুধের প্যাকেট কিন্তু আমার কাছে আছে। এবং লাস্ট ফার্মা থেকে কবে কয় তারিখ কখন এই ওষুধটা আমি কিনি, সেটাও কিন্তু আমার কাছে আছে। কিন্তু দেখেন সে কি করলো, যে বেবি নষ্ট করার কারণ হচ্ছে যে সে যদি 1 বছর কাজ না করে, কাজ থাকবে না। রাসেল মিয়ার মানে বিভিন্ন আমাকে নিয়ে বেনে কথা বলছেন, এবং সে বলছে যে আমরা 1 বছর ভালোভাবে চলি, 1 বছর পরে বেবি নিব, 1 বছর পরে আমরা হচ্ছে এটা করবো। তখন কিন্তু আমি এটা নেই। এই বিষয়টা আপনি আপনাদেরকে আপডেট জানালাম, যেটা আমরা আজকে কথা বলছি যে আসলে যে মাহবুবকে কিভাবে ধরা হলো। গতকালকে কিন্তু আপনার বারবার আপনাদের জানিয়েছি 103 জনের প্রায় 2 কোটি টাকা আত্মসাৎ করেছে। কারো থেকে 10,000, 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ। আমার ইনবক্স কিন্তু ভরে গেছে। আমি কিন্তু আপনাকে বারবারই বলছি যে আমি যে কাজটা করি সেটা খুব মনোযোগ দিয়ে করি। যেহেতু মাহবুবের সাথে হচ্ছে আমাদের একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি আপনারা জয়েন করেন, আপনাদের সাথে আমরা কথা বলবো। যে আমি আমার কথাগুলো আবেগ গুলো বলছি, কারণ আমি তো লাইভে আসছি না, কথা বলছি না। দেখলাম যে ছাত্রী মহিলা মূলত অন্য ট্রাকে যাচ্ছে, কারণ যে তার খালাতো বোন রুহি জানালেন যে 2015 সালে তার বয়স ছিল 15, 2008 সালে তার বয়স ছিল হচ্ছে 15, এবং তার ইয়েতে নাচানাচি করছে, তার নাম সোমা আক্তার। কিন্তু সে বলছে যে এগুলো নাকি এআই ভিডিও। আহ রুবি রুবি লেখছে আপনি একদম ধোয়া তুলসী পাতা না। রুমি রহমান আর বর্ষা চৌধুরীর সময় লাইভে দেখা যেত বাচ্চা। আমি একটা কথা বলি শোনেন, আমি কিন্তু তাকে চিনতাম না, আর এই বিষয়ে আমি জানতামও না, ঠিক আছে। ফয়েজ ভাই, আপনি হচ্ছে লাইভটা কেটে দেন, দিয়ে হচ্ছে আবার আসেন, কারণ হচ্ছে নেটওয়ার্কের একটা সমস্যা আছে, তো কেটে যাচ্ছে। আপনি টোটাল লাইভটা ক্লোজ করেন, করে আবার নতুন করে আসেন, আপনার গল্প আমরা শুনবো যে আপনাকে আসলে 2015 সালে কিভাবে অপহরণ করেছিলেন, এটা আমরা জানবো। বলেছে জানতেন, ওর মতো করে বাঁচতে দেন, ক্ষমা করতে শেখেন, ভুল করে করে থাকলে ক্ষমা করে দেন। কোর্ট থেকে এখনো কামিন নামা সরানো যায় না। এটি হয়তোবা বিয়ে তাই ফেক ছিল, কামিন নামা ফেক। দেখেন রুবি, সেটা হচ্ছে যে আপনি আপনারটা বলছেন। আমি দীর্ঘ 4 মাস, 4 মাস কিন্তু আমাকে বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের হুমকি, এবং সে আমাকে বিয়ে করেনি, আমার বাসায় থাকেনি, 7 দিন থাকছে, 10,000 টাকা, এগুলো যে মিথ্যাচার করছে বিভিন্ন গণমাধ্যমে গিয়ে আমাকে নিয়ে সে হচ্ছে হেয় প্রতিপন্ন করছে। আপনি রুবি, আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনি তাকে আরো বেশি বেশি শাস্তি দিতেন। আপনার কাছে কি মনে হচ্ছে জানেন, আমার যখন 6-7 লক্ষ টাকা খরচ হয়েছে, আমি যখন 21টা মামলা করছি, আমি যখন দিনের পর দিন কোর্টে হাজিরা দিচ্ছি, এই কষ্টগুলো তো আপনি বুঝবেন না। আপনি রুবি আমার সাথে 5 দিন শুধু কোর্টে যাবেন, যদি আমার সাথে কোর্টে গিয়ে আপনি সহ্য করতে পারেন, তাহলে তাকে মাফ করে দিব। এবং দেখেন সে আমাকে বললো সে আমাকে বিয়ে করেনি, আমার বাসায় আসেনি। যখন আমি সবকিছু প্রমাণ বের করলাম, সে এখন নতুন নাটক সাজাচ্ছে আমি নাকি তাকে ভিডিও করে
তাকে হচ্ছে ধর্ষণ করছি এবং ভিডিও দেখে দেখে প্রতিনিয়ত ধর্ষণ করছি। ওর মতো ছাপরি মহিলা, ঠিক আছে, কাজের বুয়ার যোগ্যতা নাই, তাকে আমি মানে ধর্ষণ করার কি আছে? ঠিক আছে, আমি তাকে বিয়ে করছি, সে আমার বউ, ঠিক আছে, তার সাথে আমার সহবাস হয়েছে এবং 2 মাস 5 দিন টানা, এমন দিন আছে 2-3 বার পর্যন্ত হয়েছে। ঠিক আছে, এগুলো বিষয়ে আপনাদের কেন বলি না, কারণ হচ্ছে যে এটা স্বামী স্ত্রীর মধ্যে পার্সোনাল সম্পর্ক থাকতে হয়। সে যেহেতু বলছে তাকে আমি ধর্ষণ করছি, সেটা প্রমাণ, সে তো আমার বউ, আমি তাকে বউ দাবি করছি। ঠিক আছে, সে তাকে আমি ধর্ষণ করার কি আছে? তাকে তো আমার ধর্ষণ করার কিছু নাই। বরং আহ, এই বিষয়গুলো আমি আরো বলবো। সেটা হচ্ছে যে আজকে আমার গার্লফ্রেন্ড নাম হচ্ছে সুমি, আমি আপনাকে একদম সামনাসামনি বলতেছি। ও তো আমার আজকে বলছে ওকে তো জুতাতে পিটাবে, বর্ষা চৌধুরীকে জুতাতে পিটাবে সুমি। কারণ কি জানেন, তাকে নিয়ে মিথ্যাচার করতেছে, সে অনেক মিথ্যাচার করতেছে এবং এই সুমিকে দিয়ে কিন্তু ধর্ষণ মামলার প্রথম পরিকল্পনা সাজায়। সেই অডিও আমার কাছে আছে এবং বিভিন্ন মানুষকে দিয়ে তিনি হচ্ছে যে আমার ধর্ষণ মামলার নাটক চালায় এবং মুন্না খানের বোনকে দিয়ে আমাকে ধর্ষণের নাটক সাজায়। সেখানে যখন আর পারতেছে না, যখন আর আমার সাথে পেরে উঠতেছে না, আপনারা বলেন তার কোন কথাটা সত্য? সে কোন কথাটা আজ পর্যন্ত সত্য বলছে? আমি একটা লিস্ট করে রাখছি কোন কথা সত্য আর কোন কথা মিথ্যা, এগুলো আমি প্রমাণ করে দিব। তাকে তাকে চ্যালেঞ্জ দিচ্ছি, সে ক্লাস 5 পাস, তাকে হচ্ছে যে সার্টিফিকেট দেখাতে বলেন, পারবে না। তাকে, তার হচ্ছে গাড়ির কোনো লাইসেন্স নাই, গাড়ির কোনো কাগজ নাই, দিতে বলেন, পারবে না। ঠিক আছে, ও যেগুলো বলতেছে একদম ডাহা মিথ্যা, একদম একটা ছাপরি মহিলা। কারণ হচ্ছে যে যার মানে জন্ম তারিখ ভুল। এখন বলছেন আমরা কিন্তু দেখেন একদম কনফিউজ। দেখুন, তার নাম যদি বর্ষা চৌধুরী থেকে সোমা আক্তার হয়ে যায়, তার বয়স যদি 2008 সালে 15 বছর হয়, তার বয়স কিভাবে 86 হয়? তার মানে এই ছাপরি মহিলার জন্মই আসলে একটা ভুয়া, জন্ম একটা মিথ্যা। ঠিক আছে, তার সাথে তার তো আমরা বাবার খাই না, কারণ হচ্ছে সে একটা মিথ্যা কথা বলবে, আমরা তাকে হচ্ছে ইয়ে করবো। লিলি একটা আকাশ ভাই তাকে মাফ করে দেন, তাকে সাজা দেবেন। আকাশ ভাই তাকে মাফ করবেন না, তাকে সাজা দেবেন। আমি আবারও বলছি, সে আজকে একটা দিচ্ছে, আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু মধ্যবিত্ত এবং আমি অত সচ্ছল না। আপনারা আমাকে অবশ্যই হেল্প করছেন। আজকে 6-7 লাখ টাকা যে মামলা করছি, এটা কি আমার টাকাতে করছি? আপনারা হেল্প করছেন, সেটা দিয়ে করছি এবং আপনারা বারবার হেল্প করবেন। এই মিথ্যাবাদী, এই মানে চরিত্র লম্পট ছাপরি, নয় বিয়ে, নয় হাঙ্গাখুরি, গলা ছিলা টার্কি, ওর একটা বিচার হওয়া উচিত। কারণ হচ্ছে যে ও আমার সাথে প্রতারণা করছে। আমি তাকে ভালোবাসে বিয়ে করছি, কিন্তু সে 9টা বিয়ে করছে। দেখেন আমার সাথে সে জালিয়াতি করছে, তার বয়স নাকি 31। এখন মনে করেন যে পুরো একটা কনফিউজ, তার বয়স কেউ বলে 42, কেউ বলে 45, কেউ বলে মানে 38, 39। পুরো জাতির সাথে একটা খাপজাপ করছে। দেখেন, সে বলছে 7-8 বছর বয়সে তাকে নাকি হচ্ছে এসিড মামলা দিচ্ছে। আপনারা বলেন তো কোন 7-8 বছরে তার কিভাবে এসিড মামলা দেয়? সে যে নাচতেছে হরে রাম গানে, তার বয়সটা দেখা যাচ্ছে যে কালা ভুস্কির বয়স দেখা যাচ্ছে 15-16। তাহলে 8 বছর 7 বছর কেন বলে? এবং দেখেন তার যারা মেয়েটা 6 মাস বয়সে হয়েছে, এই তার খালাতো বোন রুহি বলতেছে, সেই যারার বয়স বানায় রাখছে 9। যার বয়স হিসাব করে সোশ্যাল মিডিয়াতে 2013 সালে যদি ছোট বাচ্চার ছবি দিয়ে থাকে, তার বয়স হচ্ছে এখন হচ্ছে যে 13-14। তাহলে কিভাবে এই মেয়ের বয়স 9 হয়? এই মহিলার আসলে জন্মটাই একটা বাটপার। ঠিক আছে, এই বাটপারের একটা শাস্তি হওয়া দরকার। আপনারা যা পারেন, যদি কেউ যদি টাকা দিয়ে না পারেন, শেয়ার দিয়ে হেল্প করবেন, কমেন্ট করে হেল্প করবেন। আর কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, আপনারা তাকে নিয়ে, তার সত্য ঘটনা নিয়ে যত কন্টেন্ট বানাবেন আমাকে ইনবক্সে দিবেন, আমি শেয়ার দেবো। আপনাদের ভিউ লাগবে তো, আপনাদের ভিউ আমি দেবো। আপনারা হচ্ছে কন্টেন্ট বানাবেন, ওটা দিয়ে আমাকে সাহায্য করেন। আপনারা কমেন্ট করে সাহায্য করেন, আপনারা শেয়ার দিয়ে সাহায্য করেন, আপনারা পারলে বিকাশে 50 টাকা দিয়ে সাহায্য করেন, 100 টাকা দিয়ে সাহায্য করেন। আর যারা প্রবাসী আছেন তারাও সাহায্য করবেন। এই ছাত্রী মহিলার বিচার শেষ না করে আমি কোনো কাজ করবো না। এবং পৃথিবীর যত কিছুই হোক, এই মহিলাকে আমি ক্ষমা করব না, কোনোদিনও না, কোনোভাবেই না। আর যারা তাকে ক্ষমা করতে চান, তার পাশে গিয়ে দাঁড়ান, কোনো সমস্যা নেই। কিন্তু এই মহিলাকে আমি যতদিন আছি, আমি এই ছাত্রী মহিলাকে কোনোদিন আমি ক্ষমা করব না। সেটা হচ্ছে ফয়েজ ভাই, আপনারা হচ্ছে জয়েন করেন এবং আপনাদের বিষয়গুলো একটু জানান। আমি কিন্তু জানাইছি আজকে কিভাবে তাকে ধরা হয়েছে এবং হচ্ছে আমার কাছে অনেক অসংখ্য এই প্রতারক মাহবুব
আমি কিন্তু আবারও বলছি, প্রতারক মাহবুবকে ধরা হয়েছে। গতকাল সে বর্ষা চৌধুরী নামে একটা ফেক আইডি খুলছিল, খুলে আমাদের সেখানে কমেন্ট করছে। এই ফেক আইডি দিয়ে তাকে সিআইডি দিয়ে আজকে সকাল 9টায় ধরা হয়েছে। তাহলে বোঝেন, যদি বর্ষা চৌধুরী ফেক আইডি খুলে সে কমেন্ট করে, তাহলে যদি আমি ধরতে পারি, তাহলে বর্ষা চৌধুরীকে ধরতে আমার 99 সেকেন্ড লাগবে। ঠিক আছে, আপনারা শুধু আর্কাইভটা নেন। আমাকে ধর্ষণ মামলা দিবে, আমাকে বিভিন্ন মামলা দিবে, দিক, কোনো সমস্যা নাই। আমি আবার জেলে যাব, এসে আমি আবার প্রমাণ করবো যে কেন আমাকে জেলে পাঠাইছে। তার সম্পূর্ণ মিথ্যা। এবং দেখেন, সে যেহেতু আমাকে ধর্ষণ মামলা দেওয়ার জন্য 3 দিন ঢাকা মেডিকেল থেকেছেন, থেকে উনি কিন্তু হচ্ছে যে একটা সার্টিফিকেট বানাইছেন, বানিয়ে কিন্তু হাতিঝিল থানায় আসছে। হাতিঝিল থানায় পুলিশের সাথে কথা বলছে, যেহেতু হাতিঝিল থানায় তার একটা হত্যা মামলা আছে, যেটাতে কিন্তু সে জামিন নাই, জামিনে নাই, এবং হচ্ছে সেখানে সে ওয়ারেন্টভুক্ত আসামি। হাতিঝিল থানাতে কিন্তু তাকে মামলা নেয়নি, এবং তাকে বলা হয়েছে 5 মিনিটের মধ্যে কিন্তু যান, না হলে আপনাকে গ্রেপ্তার করবো। আপনি একটা বিষয় জানবেন, আপনার নামে যদি মামলা থাকে, আপনি থানায় গেলে কিন্তু কখনো আপনাকে গ্রেপ্তার করবে না, এটা থানার একটা নিয়ম। এই জন্য তাকে কিন্তু করছে, সে সবুজবাগ থানায় গেছে, থানায় কিন্তু মামলা করার চেষ্টা করছে, যখন হয়নি তখন কোর্ট পাড়ায় সে দৌড়াচ্ছে। এবং সে বারবার বলছে যে তিনি, তাকে হচ্ছে যে ঘুম থেকে উঠেই নামাজ পড়েই হচ্ছে যে করে যেতে হচ্ছে। মিথ্যা কথা, সে কখনোই নামাজ পড়ে না। যে মহিলা আল্লাহর দোহাই দিয়ে মিথ্যা কথা বলে, আল্লাহর কসম খেয়ে মিথ্যা কথা বলে, মায়ের কসম খেয়ে মিথ্যা কথা বলে, কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা কথা বলে, এই মহিলা কখনো আপনারা বিশ্বাস করবেন না। একটা মিথ্যুক বাটপার। কারণ হচ্ছে যে আমার সাথে সে মিথ্যা কথা বলছে। আমার জীবনে আপনি বের করেন তো কোন কথাটা মিথ্যা। আমাকে আমাকে আপনাদের চ্যালেঞ্জ করলাম যে মিথ্যা, এই কথা মিথ্যা বলছি। আমাকে ভালোবাসে বিধায় কিন্তু আজকে যে সিলেটের ফয়েজ ভাই কিন্তু আহ, আমাকে কিন্তু হায়ার করেছে যে এই বাটপার মাহবুবকে ধরা দরকার। টিকটকার তিশা, যার জামাই হচ্ছে মাহবুব, তাকে ধরা দরকার। আমি কিন্তু তাদেরকে হেল্প করছি। 103 জন মানুষ যদি টাকা পায়, 10,000, 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ, 4 লাখ, এবং 15 লাখ, 17 লাখ, 19 লাখ, 30 লাখ, এই মানুষগুলো যদি টাকা পায়, এটা অবশ্যই আমার জন্য দোয়া। এবং আজকে সে কান্না করে দিছে মাহবুব ভাই, যে আহ, ফয়েজ ভাই বলছে যে আপনার মতো মানুষ হয় না। এবং আমাকে মানে কি বলবো, আমার যে এত প্রশংসা অলরেডি করা শুরু করছে। ফয়েজ ভাই, আপনি হচ্ছে লাইভটা কেটে দিয়ে বের হয়ে আবার নতুন করে দেন। আপনার লাইভটা আসলে অ্যাকসেপ্ট হচ্ছে না, কারণ হচ্ছে যে এখানে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। আপনি আবার যদি একটু ঢুকতেন, আমিও ট্রাই করছি। আমি আসলে আপনাদের কিন্তু জানাতে চাই, এবং যেটা সত্য সেটাই তো জানবেন, তাই না? সোশ্যাল মিডিয়ার যুগে আজকে একটা মিথ্যা কথা বললাম, মিথ্যা বলার পরে কিন্তু দেখবেন যে একদিন কিন্তু এটা জানবেন। এবং সোশ্যাল মিডিয়ার যুগে মিথ্যা বলে কোনো পার পাওয়া যায় না। আপনি দেখেন, এক সময় এই জাকিকে কিন্তু সে স্বামী হিসেবে স্বীকার করতো না। এই জাকিকে কিন্তু স্বামী হিসেবে আমি ইস্টাবলিশ করছি, এবং আমি বের করছি যে ঢাকা মেডিকেলে গিয়ে 3.5 লক্ষ টাকা দিয়ে সার্টিফিকেট বানিয়ে কিন্তু তাকে মৃত্যু নাটক করেছে। আপনারা জেনে খুশি হবেন যে এই আহ, জ্যাকির বাবা কিন্তু আমাদের সাথে আহ, যোগাযোগ করেছে। যোগাযোগ করে কিন্তু জ্যাকির বাবা নেটওয়ার্কের সমস্যা। সেটা হচ্ছে যে ফয়েজ ভাই আপনি একটু যদি লাইভটা একদম সরিয়ে নতুন করে আপনি রিকোয়েস্ট দিতেন, কারণ হচ্ছে যে নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি নেটওয়ার্ক চেঞ্জ করে নিছি। এবং অনেকে কমেন্ট করছে যে সেটা হচ্ছে যে সুকন্যা, মানে মৌ। মৌ, তুমি রিকোয়েস্ট পাঠাও। তুমি আসলে, তোমার সাথে অনেকদিন কথা হয় না। আমরা ফয়েজ ভাইকে ট্রাই করছি, যে ফয়েজ ভাই আসলে, যার জন্যই কিন্তু মানুষ সুবিচার পাচ্ছে এবং মানুষকে আজকে ধরার ইয়ে
দেখছি জয়েন করছি। ফয়েজ ভাই, আপনি আজকে অবশ্যই মনে হচ্ছে যে খুশি, এবং আপনি যদি একটু বলতেন যে ফয়েজ ভাই আহ, মানে কতটা হ্যাপি যে আসলে আসলে আমি আপনার কাজটা করতে পারছি, আমাকে ভালো লাগতেছে। তবে আপনার থেকে জানতে চাচ্ছি ফয়েজ ভাই। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলবেন। আচ্ছা, আচ্ছা। ফয়েজ ভাই, আপনাকে কিন্তু দেখা যাচ্ছে না, আপনি কেটে কি আবার নতুন করে ঢুকবেন? ফয়েজ ভাইকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, না দেখার জন্য তাকে আবার পুনরায় ঢোকার চেষ্টা করি। সেখানে যে বলি সেটা হচ্ছে যে আমি সব সময় আপনাদেরকে সকলকে বলছি, কিছু ভালো মানুষ থাকবে, খারাপ মানুষ থাকবে, কিছু মানুষ থাকবেই যুগে যুগে। আমার আমার আই ডোন্ট কেয়ার, ওদেরকে আমি নিয়ে ভাবিও না। সেটা হচ্ছে যে আপনাদের কোনো বিপদ এবং কোনো জিনিস যদি বিপদ হচ্ছে, আপনি প্রশাসনিক ভাবে সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা বিষয় বলছি যে আপনারা যদি কোনো বিপদে পড়েন, যদি সত্য ঠিক থাকে, আইনের ন্যায্য বিচার পাচ্ছেন, আমাকে বলবেন। আমার যতটুকু চেষ্টা আমি করব। দেখেন যে আমার এক বান্ধবী 20 লক্ষ টাকা নিয়ে তার স্বামী পালিয়ে গেছে। আমি কিন্তু তাকে ধরার জন্য গতকালকে আমি হচ্ছে বনশ্রীতে গিয়ে তাকে খুঁজছি, এবং ওখানে গিয়ে রামপুরা থানার ওসির সাথে কথা বলেছি, এবং তিনি আমাদের আশ্বস্ত করেছেন তার এগুলো পুনরায় ফেরত দেবে। আমার কাজ হচ্ছে অন্য উপকার করা। আমি পারবো না পারবো সেটা পরে, আপনারা জানাবেন। আপনাদের যে ন্যায্য বিচার পাচ্ছে না, দেখেন এই মাহবুবকে ধরতে তারা 15টি বছর ধরে ঘুরতেছে, পারতেছে না। যখন এই ফয়েজ ভাই আমার সাথে যোগাযোগ করে, এবং আমি তাকে আশ্বস্ত করি যে আমি তার টাকা তুলে দিব, এবং যতটুকু হেল্প করার আমি করব, আমি কিন্তু সেটা পারছি। আজকে ফয়েজ ভাই মুখ থেকে শুনবো। ফয়েজ ভাই, আপনাকে আমরা লাইভে ভাইয়া আমাকে কি শুরু এখন থেকে শোনা যাচ্ছে বলবেন, কি? ঘটনা ঘটনা শুরু থেকে বলবেন কিভাবে পরিচয় হলো এবং কিভাবে আপনি সাকসেস। আচ্ছা, ওই, মানে ইয়েতে যারা অডিয়েন্স আছে তারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমাকে সাউন্ড ঠিক কেউ আছে। যদি একটু কনফার্ম করেন, অডিয়েন্স যারা আছেন তারা হচ্ছে যদি একটু ইয়ে করতেন, যে আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। সাউন্ড ঠিক আছে ভাইয়া, বলেন। আচ্ছা, তো ঘটনা যেটা হয়েছে, ওই তো তখন যেটা বললাম যে আপনাকে থ্যাঙ্কস। শুরুটা ঘটনা যেটা আমার হয়েছে তরফ দুই থেকে হাজার একটু পনেরো জানবো, সাল। কারণ হচ্ছে যে এটা আজকের গুড নিউজ, এবং আমরা যতজনেই আমরা তার বাটপারি করছে, সবার টাকা কিন্তু আমরা নেওয়ার চেষ্টা হুম। করছি। এটা কিন্তু আমাদের সাথে প্রশাসন কিন্তু আমাদের কিন্তু একটা আশ্বাস দিচ্ছে, এবং এই প্রতারকের সাথে আমাদের কথা হয়েছে, এবং এই সে কিন্তু স্বীকার করছে যে মানুষের থেকে টাকা নিচ্ছে, তার ব্যবসা খারাপ যাচ্ছে, আস্তে আস্তে টাকা দেবে। তার ব্যবসা ঠিক যাচ্ছে না খারাপ যাচ্ছে, এগুলো তো আমাদের দরকার নেই। দেখার না, বিষয় না। ফয়েজ ভাই, আপনি যদি বলবেন আচ্ছা। যে আপনার সাথে কিভাবে পরিচয় হলো, কিভাবে আমাকে পেলেন, দর্শকই জানবে, জানুক। আচ্ছা, আকাশ ভাইকে হচ্ছে অ্যাকচুয়ালি আমাকে আমার এক ফ্রেন্ড, যে কিনা হচ্ছে 2015 সালের আমার সাথে যে ঘটনাটা ঘটছিল, আচ্ছা, সেই ঘটনারও হচ্ছে সাক্ষী। সেই হচ্ছে আমাকে আসলে আকাশ নিবিড় ভাইয়ের হচ্ছে নাম্বারটা দিয়েছে, তার কাছে ছিল। সে আমাকে নাম্বারটা দিয়ে বললো যে আপনি আকাশ নিবিড় ভাইয়ের সাথে হচ্ছে যোগাযোগ করেন। উনি আপনার মতো হচ্ছে এক্স্যাক্টলি, আমি মানে টু দা পয়েন্টে বলি, যে আপনি যেমন হচ্ছে মানুষের জন্য হচ্ছে মানে চেষ্টা করেন কিছু করার, উনিও হচ্ছে কিছু করার চেষ্টা করতেছে। আমি যেমন তার ছিঁড়া, আকাশ নিবিড় ভাই হচ্ছে আপনার মতো তার ছিঁড়া। মানে যদি একটা কিছুর পিছনে লাগে, মানে ওইটা যতক্ষণ পর্যন্ত নিজের মন মতো শেষ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে সে এই কাজটা থেকে ছাড়ে না আপনার মতো। তাই বলে যে ঠিক আছে, সমস্যা নাই, আমি এক পাগল আরেক পাগলের সাথে হচ্ছে কথা বলি, কথা বলে যদি কিছু করা যায়। ঠিক এইভাবেই হচ্ছে আকাশ নিবিড় ভাইকে আমি ফোন দিলাম। ফোন দিয়ে হচ্ছে সবকিছু বললাম। আকাশ নিবিড় ভাই হচ্ছে আন্তরিকতার সহিত হচ্ছে এটা শুনছে। যারা ভিকটিম আছে, আমার তো ভিকটিম, আমি তো ভিকটিমাইজ একটু অন্যরকম ভাবে। তো অন্যদের কথা যখন শুনলো তখন উনি বলে যে ঠিক আছে, সমস্যা নাই, আমাকে আপনাদের সাথে পাবেন। এইভাবে হচ্ছে আকাশ নিবিড় ভাইয়ের সাথে হচ্ছে আমাদের শুরু।
এটা বেশি দিন হয় নাই, হয়তো 1-2 সপ্তাহের মতো হবে। আকাশ নিবিড় ভাইকে হচ্ছে ঘটনাটা আমরা জানাইছি, পরে উনি সবার কাছ থেকে শুনলো, কারণ আমি তো মিথ্যা কথাও বলতে পারি। আমি সবাইকে আমি হচ্ছে কিন্তু আপনাকে কিন্তু গ্রুপে হয়তো আমি কিন্তু আপনাকে 7 দিন আমি টাইম দিয়েছি, আমি আপনাদেরকে নিয়ে গিয়ে এক্স্যাক্টলি এবং এক্স্যাক্টলি নিয়ে এক্স্যাক্টলি ভাববো। এক্স্যাক্টলি আমি আর সেটাই মিথ্যা বলছি বললে তো মিথ্যা যে আমি কোনো কোনো লাভ নাই। এক্স্যাক্টলি আমি সেটাই বলতেছি যে হচ্ছে আমি সত্য বলছি কি মিথ্যা বলছি এটা তো আকাশ নিবিড় ভাই জানে না। Right. তারপর আমি হচ্ছে সবাইকে যখন ইন্ট্রোডিউস করাইলাম, আকাশ নিবিড় ভাই কনভিন্সড হইলো। আমি আমার ওই যেই কিডন্যাপের যে ভিডিওটা ছিল, আমাকে যে আটকায় রাখা যে ভিডিওটা করছিল সেটা দিলাম, একটা ভয়েস রেকর্ড দিলাম, আরো আনুষঙ্গিক অনেক প্রমাণ প্রমাণ দিলাম আকাশ নিবিড় ভাইকে। তো আকাশ নিবিড় ভাই হচ্ছে আপনার সাথে আমার একটা মিল আছে, সেটা হচ্ছে 2015 সালে আমিও আপনার মতো হচ্ছে ওই যারা ভিকটিম তাদেরকে নিয়ে ওর বাসায় গেছিলাম। আচ্ছা আমার এক ক্লায়েন্ট আমেরিকা থেকে পণ্য আনবে, 89,000 টাকা মাহবুবুর রহমান আরমান বাটপারি করে নিয়ে গেছে। আচ্ছা সেখানে গিয়ে তার বাসায়, মাহবুবুর রহমানের বাসায় 11 ডিসেম্বর 2015 আমি তাকে শুধু একটা প্রশ্ন করছি, আমরা এই পারিবারিক বৈঠক ছেড়ে চলে যাব, এই টাকা আর কোনোদিন দাবি করবো না, শুধু 2টা প্রশ্নের উত্তর চাই। আচ্ছা কি প্রশ্ন? ইউএসএ তে যে তোমার যে অভিষেক অভিষেক সম্ভবত নাম ছিল, অভিষেক ছেলেটার যে নাম বলতেছো তুমি, তোমার ফ্রেন্ড, ওই ফ্রেন্ডের সাথে তোমার চ্যাট দেখাও। তুমি যদি বলো যে না ঠিক আছে আমার সাথে কথা হয়নি, আমার সাথে কথা হয়েছে আমার সাথে চ্যাট হয় নাই, ওকে নো প্রবলেম। তুমি যে তার কাছ থেকে ডলার কি তুমি যে পারচেস করছো তার থ্রোতে, তুমি পারচেস হিস্ট্রিটা দেখাও। সে পারচেস হিস্ট্রি দেখাইতে পারে নাই কোনো প্রোডাক্টের, সে অভিষেকের সাথে হচ্ছে কোনো চ্যাট দেখাইতে পারে নাই, অভিষেকের নাম্বার তার মোবাইলে সেভ নাই। আর আচ্ছা রিলেটিভ সবাই ওর মোবাইল ঘাটছে অভিষেক নামের কারো নাম তখন আছে কিনা, বা ফেসবুক মেসেঞ্জারে অভিষেক নামের কেউ আছে কিনা, কিচ্ছু ছিল না। তখন তাকে বললাম যে এই যে 89,000 টাকা নিয়ে অভিষেকের নাম করে যে খেয়ে ফেললো, এটা তো পুরাটাই বাটপারি। আচ্ছা তখন তার বাবা মা বলল যে আমরা 20 তারিখে মানে 20শে ডিসেম্বর আমরা সব সমুদ্র টাকা দিয়ে দেবো। এরপর যেই কাজটা করলো, আমি আপনার মতোই ঠিক আপনি যেভাবে হচ্ছে পোস্ট দিছিলেন 2-3 দিন আগে, কালকে দিলেন আজকে দিলেন, এভাবে পোস্ট দিলাম যে যারা যারা ভিকটিম আছো তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করো। এই মাহবুবুর রহমান আরমান আর একটা ছেলে, অনেক ভিকটিম আমাকে হচ্ছে ইনবক্স করছিল তখন, সাবমিহাল আজকে সাইকা। শোনেন ফাজ ভাই, আপনাকে নিয়ে কিন্তু আজকে আমি তার সাথে 3 মিনিটের একটা বক্তব্য নিছি। আমি বলছি যে আপনি তাকে হচ্ছে যে অপহরণ করছিলেন, বলতেছে যে সে হুম, তাকে যদি আমরা অপহরণ করে থাকি সে কেন হচ্ছে যে জিডি করলো না এবং আপনার নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা করছে। এই বিষয়টা একটু যদি বলতেন, আপনাকে অপহরণ করলো, আপনার নামে মামলা দিল, এই বিষয়টা একটু বলবেন কারণ সবাই আসলে জানতে চাচ্ছে। আচ্ছা। তো ঘটনা যেটা হয়েছে, ওই যে আমাকে হচ্ছে অনেক ভিকটিম, আপনি যেভাবে পোস্ট দিচ্ছেন আমাকে অনেক ভিকটিম তখন 2015 সালে ইনবক্স করলো। আমি তাদের একজনের কথার পাল্লায় পড়ে আমি হচ্ছে তার বাসায় চলে যাই। তার বাসায় চলে যাওয়ার পর বাসার আশেপাশে আমাকে নেয় না, বলে যে না আমরা হচ্ছে সবুজবাগ থানাতে হচ্ছে আগে ওসির সাথে কথা বলি। তো ওসি কোথায়? ওসি বলে যে সামনের বাড়িতে হচ্ছে সে হচ্ছে রেস্ট নিচ্ছে, চলেন আমরা ওই বাসাতে যাই। আচ্ছা এই কথাটা বলে আমাকে সেখান থেকে নিয়ে একটা বাসাতে নিয়ে যায়, বাসাতে নিয়ে হচ্ছে আমাকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে আটকায় রেখা দরজাটা লাগাই দেয়। দরজাটা লাগাই দেয় তখন আমার, আপনাকে নেই? না এটা মাহবুব নিছে, এটা তো মাহবুব নিছে, কিন্তু ছেলেটা ছিল তানভীর শাহরিয়ার অনেক, যে আমাকে সবুজবাগ থানার সামনে থেকে আমাকে উঠাই নিয়ে যায়। Yes. ওখানে নিয়ে হচ্ছে একটা বাসাতে ঢুকায়। বাসাটা আমি চিনি না, বাসাটা দেখলাম ভিতর থেকে মাহবুবুর রহমান আরমান আসলো। তার ওই ছেলেকে কি চিনবেন? মামলাটা তো তার নামে হবে কারণ সে আপনাকে অপহরণ করেছিল। হ্যাঁ, তানভীর তানভীর শাহরিয়ার অনেককে আমি চিনি, মানে ঘটনাটা বলতেছি আমি। ভিতরের রুম থেকে ভিতরের রুম থেকে মাহবুবুর রহমান আরমান আসলো, মাহবুবুর রহমান আরমানের বাবা শুকুর আলী আসলো, ওই যে বদমাইশটা আজকে হচ্ছে ও ফারজানা নীলাপুর গায়ে হাত তুলছে, হ্যাঁ এই শুকুর আসলো। আমার কাছে ভিডিও আছে। মাহবুব মাহবুব মাহবুবুর নেসা মানে ওর মা আসলো, ওর বোন আসলো, ছোট বোনটা নজরুল আসলো, নজরুলের বউ নিপা সম্ভবত নাম, নাকি হচ্ছে নিপাই সম্ভবত নাম, এই মহিলাটা বের হইলো। সাথে সাথে জানতে পারলাম এই ঘরটা মাহবুবুর রহমান আরমানের ওই নজরুল মামা ওর হচ্ছে বাসা। আচ্ছা শোনেন, আচ্ছা। একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই মাহবুবের বাবা
যেখানে চাকরি করতো সেখানে তো চুরি দেয়, তাকে হচ্ছে বের করে দেয়। এই লোকটা জঘন্য খারাপ, আমরা যেটা তথ্য পেয়েছি আর কি। আচ্ছা, আচ্ছা তো এরপর ওখানে আমাকে দিয়ে অনেক কিছু করে, 6 ঘন্টার মতো আমাকে আটক রাখে। আচ্ছা তো যেই ফ্রেন্ডটা হচ্ছে আপনার নাম্বার দিয়েছে, সেই ফ্রেন্ডই তখন আমাকে হেল্প করতেছিল। তো সে সবুজবাগ থানাতে ফোন দেয় যে আপনাদের এলাকাতে একটা লোক গেছে, এই লোকটা হচ্ছে আমার বন্ধু, ওনাকে নিয়ে একটা ভিকটিমের বাসায় যাবে, সে ওখানে তাকে হচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না। তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন পোস্ট আসছে যেগুলো দেখে মনে হচ্ছে যে সে কিডন্যাপ। তো থানা থেকে তানভীর সাহেবের অনেক এবং মাহবুবুর রহমান আরমান দুজনকে যখন ফোন দিছে, তারা দুজনই হচ্ছে বাটে পড়ে যায়। বাটে পড়ে যাওয়ার পর আমাকে এক পর্যায়ে থানাতে হ্যান্ড ওভার করে। থানাতে হ্যান্ড ওভার করার পর আমি ওই দিন সারা রাত ছিলাম, ট্রমার মধ্যে ছিলাম, সত্যি কথা যেটা, একটা ট্রমার মধ্যে ছিলাম। ট্রমার মধ্যে থাকার পর 2 দিন পর যখন হচ্ছে আমি ফ্রেশ হইলাম, সবকিছু রেডি হইলাম, আমি সবুজবাগ থানাতে আসবো। ওই দিন আব্বা অফিস থেকে আসলো বিকাল 4টার দিকে, তখন আমরা নারায়ণগঞ্জের বাসায় থাকি। আচ্ছা তখন আব্বা এসে বলল যে দেখো, তোমাকে নিয়ে তো আজকে থানায় যাওয়ার কথা ছিল, কিন্তু একটা ঘটনা হয়েছে। কি ঘটনা? আমার অফিসে তানভীর শাহরিয়ার অনেক নামের ছেলেটা আসছিল কিছু গুন্ডা পান্ডা নিয়ে, সে আমাকে থ্রেট করে গেছে। আমার অফিসে বসদের সামনে, সবার সামনে আমাকে থ্রেট করে আচ্ছা, গেছে। ওই ছেলে কি তো আমি আসলে বল, আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল? হ্যাঁ, আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল। আচ্ছা তো আমি বললাম যে তুমি ছেলেটাকে চিনছো কিভাবে? বলে যে ওই ছেলেটা তো আসছে, ওই ছেলেটার বাসা হচ্ছে আমার অফিসের সামনের গলিতে। আব্বা বাসাটা চিনতো না যদিও, বাট ওই অফিসের যে যারা স্টাফ, স্থানীয় যারা লোকাল যে স্টাফ থাকে, ওই যে চা টা নিয়ে আসে বা পিয়ন টিয়ন যারা আছে, তারা তো হাঁটাহাঁটি করে, অফিসাররা তো আর বাহিরে যায় না। তো তারা বলল যে এই ছেলেটা হচ্ছে এলাকার সন্ত্রাসীদের একজন, আর যে ছেলে পেলে আসছিল তারাও হচ্ছে সন্ত্রাসী টাইপের। তো আপনি যতটা সম্ভব সেফ হয়ে চলেন, আর আপাতত এখান থেকে যদি আপনি বদলি না হয়ে যান বা হচ্ছে আপনার রিটায়ারমেন্টের আগে হচ্ছে আর কিছু করেন না, আচ্ছা কারণ আপনি যেহেতু রাস্তার এই পাশ আর ওই পাশ, আপনার একটা ক্ষতি করতেই পারে। তো এই কারণে আসলে তখন আর হচ্ছে এটা নিয়ে আগানো হয় নাই। কিন্তু আমি মানে নিয়ত করে ফেলি যে আমি ওর শেষ দেখে ছাড়বো, মানে ও যতটুকু দূরে যাবে, যতক্ষণ পর্যন্ত আচ্ছা, ওই দিন কি কি রাখছে আমার কাছে? আমার ফেসবুক আইডি রাখছে, আমার জিমেইল অ্যাকাউন্ট রাখছে, আমার একটা আইফোন 6s প্লাস ছিল তখন, একদম লেটেস্ট, সেটা আমার কাছ থেকে রেখে দেয়। তো আমি ওকে বলছি, ওর বাবাকেও বলছি, মাকেও বলছি, ওর মামাকেও ফোন দিয়ে বলছি যে আমার মোবাইলটা যদি ফেরত দিয়ে দেন, আমি ওর পিছন ছেড়ে দেব। কারণ আমার রক্ত এতটা বাজে, মানে আমার রক্তের যে কোয়ালিটি খুবই বাজে, মানে রক্তটা এরকম যে আমি যদি একজনের পিছনে লাগি, আমি ওর শেষ না দেখে ছাড়ি না। সেটা যদি হচ্ছে 20-30 বছরও যদি লাগে, তারপর আমি দেখে ছাড়বো, যতক্ষণ পর্যন্ত। এটা ভালো মানুষের জেদ। যারা ভালো মানুষ একবার যদি খেপে যায়, এদের জেদটাই এমন, এটা রক্তের জন্য না, এটা ভালো ভালো মানুষের চরিত্র। কারণ হচ্ছে ভালো মানুষ যদি তো যদি পোল্টি মারে, তাকে ধরে রাখা খুব কঠিন। এটা তো গেল আপনার প্রথম প্রশ্নের উত্তর, যে তখন কেন মামলা দেয়নি। আচ্ছা আব্বাকে ভয় দেখাইছে, প্লাস ওখানে আরেকটা ছেলে ছিল, উম ওই ছেলেটাকে আমি চিনতাম না, কিন্তু যখন ফোন দিছে তখন বোঝা গেল যে সে একটু হ্যাডমলা ছেলে। আচ্ছা আহ, সে ফোন দেওয়া হয়েছে আমার আব্বাকে ফোন দেওয়া হয়েছে, এবং এটা খুব উপর লেভেল থেকে ফোন দেওয়া হয়েছিল, যেন এটা নিয়ে সামনে না বাড়ানো হয়। তো তখন বুঝলাম যে এখানে পলিটিক্যাল কিছু লিঙ্ক আছে, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ দিয়ে আপনাদেরকে ভয় দেখাচ্ছিল। আবার আমাদেরকে ভয় দেখাইছে। রাইট, এই এটা বাটপার তো গেল একটা। না হলে তো এই বাটপার, আপনার দিয়ে তো বিভিন্ন কোর্সে দেওয়া তো না। ও ও বাটপার, ও হচ্ছে আজকে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের মানে পা চাটতে রাজি আছে, আজকে বিএনপির পা টানবে আজকে। ধরেন এই যে এই কোটা বিরোধী আন্দোলনের মধ্যে আছে, সে কোটা বিরোধী আন্দোলনের ছাত্রদের সাথে হচ্ছে মিলে এসে শোনেন, কথা বলবে। ও এরকম, ও পাচাতে, সবারই পাচাতে। যুগে যুগে শয়তান তৈরি হবে। আল্লাহ কিন্তু একটা আকাশের একটা ফয়েজ আল্লাহ পাঠাইছে, যেদেরকে শাস্তি করবে। পৃথিবীর সবাই ক্ষমা করবে, আপনি কি তাকে ক্ষমা করবেন? না, আমি ওকে ক্ষমা করবো না ভাই। হ্যাঁ, কারণ তার জন্য আপনার জীবনে অনেক বড় একটা ক্ষতি হয়েছে, তাকে ক্ষমা করার প্রশ্নই আসে। এর তো এর পিছনে তো লেগে থাকার পর জাস্টিস ফর উমেন নামের যে গ্রুপটা ছিল, এটাকে খেয়ে ফেলছি আমি। অনেকেই মিলে খাইছি,
সেখানে আমারও কিছু কন্ট্রিবিউশন ছিল। আচ্ছা, তো এরপর ওর ওর কিছু অ্যাফেয়ার এর ঘটনা শুনতে পাই, ও মেয়েদেরকে নিয়ে হোটেলে যায়। এই জিনিসটা যখন জানতে পারি, তখন এবার আসতেছে সেকেন্ড আপনার প্রশ্ন, যে মামলা, যে আমারই নামে আবার মামলা, সাইবারের মামলা। আচ্ছা, তো এডিসি নাজমুল সাহেবের সাথে তো ওর অহরম দহরম সম্পর্ক ছিল হ্যাঁ তখন। বলছি। সকালবেলা উঠতে বসতে এডিসি নাজমুল, এডিসি নাজমুল। হ্যাঁ, তো কি হইলো, এডিসি নাজমুল সাহেবের থ্রোতে আমার নামে মাহবুবুর রহমান আরমান বিভিন্ন জনের নাম করে 40-50টার মতো জিডি করছে সারা ঢাকা সিটিতে, আমার জানা যেটা। আচ্ছা, আর সাইবার ইউনিটের তরফ থেকে আমি জানতে পারছিলাম প্রায় 200টার মতো হয়েছে জিডি। তো আমি হঠাৎ করে এডিসি নাজমুল সাহেবের কাছে আমি সরাসরি চলে যাই, নিজে থেকেই চলে যাই। আচ্ছা, নিজে থেকে গিয়ে বলে যে আমার মাহবুবুর রহমান আরমান নামে হচ্ছে অভিযোগ আছে। তো বলে যে তোমার নামে তো জিডি আছে। আমি বলে যে আপনি তদন্ত করেন না কেন? আপনি তদন্ত করেন, তদন্ত করে যদি আমার দোষ পান আপনি অ্যাকশন নেন, সমস্যা নেই, আমি তো অ্যাকশন নেওয়ার জন্য তো রাজি আছি। আজকে ইভেন আপনার অফিসে আমি আসছি, আপনি ওগুলো দিয়ে তদন্ত করে যদি পজিটিভ মানে রিপোর্ট পান, আপনি আমাকে অ্যারেস্ট করে ফেলেন আজকে। এডিসি নাজমুল সাহেব একটু থতমত খাইছে যে কি ব্যাপার। তখন উনি তখন বলল যে থাক, সমস্যা নাই, যা হয়েছে হয়েছে, তুমি মাহবুবুর রহমান আরমানের কাছ থেকে তুমি সরে যাও, তুমি মাহবুবুর রহমান আরমানের পিছনে আর যাও না। তাই বললাম যে কেন ভাই, ও কি আপনাকে কেস দেয় দেখে, মানে ও আপনাকে মামলা এনে দিচ্ছে দেখে কি আপনি কি আমাকে বলতেছেন যে ওর পিছন থেকে সরে যেতে? কেন ভাই, আমি তো ভিকটিম, আপনি আমাকে কেন হচ্ছে হেল্প করবেন না? কেন হচ্ছে আপনি বলতেছেন যে ওর পিছন থেকে ছেড়ে যেতে? তো এটা নিয়ে তার সাথে কিছু হটটক হয়। হটটক মানে ওইরকম না, মানে হটটক বলতে হচ্ছে একটু মানে চাপা ক্ষোভ রাগ করা। প্রকাশ পাইছে আর কি। হ্যাঁ, তো আমি সেদিন চলে আসি, এরপর আরো 2-1 বার যাই। তখন সাইবার ইউনিট থেকে আমার বিষয়ে খোঁজ খবর রাখে। খোঁজ খবর রাখার পর বলে যে না, এই ছেলে তো হচ্ছে কোনো সংগঠনের সাথে জড়িত না, এই ছেলে হচ্ছে নিজের একদম সাধারণ ছেলে, বিজনেস করতেছে নিজের মতো করে। হ্যাঁ, মাহবুবুর রহমান আরমানের ওই ঘটনাটা সত্যতা পাইছিল, তারা জানতো ঘটনাটা সত্য, যে আমাকে অপহরণ করে আটকে রাখছিল। নাজমুল সুমন সাহেবের জন্য আসলে ওই মামলাটা পরবর্তীতে 2018-তে হয় নাই, এটা 2-3 বছরের মধ্যে হয়ে যেত, কিন্তু 2017-তে ওই এডিসি নাজমুল সাহেবের জন্য হয় নাই। তো এর মধ্যে কি হয়েছিল, ওই ফুড ব্লগার বিডি একটা গ্রুপ ছিল, এখনো আছে, এইটা হ্যাক হয়ে যায়। তো হ্যাক হয়ে যখন যায়, তখন আমি ওই হ্যাকারদেরকে, ইন্ডিয়াতে ছিলাম তখন, আমি ইন্ডিয়াতে গেছিলাম টুরিস্ট হিসাবে। ওখানে ঘুরে এসে আমি বাংলাদেশে যখন আসি, তখন আমাকে ফুড ব্লগার্স বিডির অ্যাডমিন যিনি আছেন, উনি আমাকে রিকোয়েস্ট করেন। আহ, আবার সেই একই, আপনাকে যার সাথে আমাকে কন্ট্যাক্ট করে দিয়েছে, যে ফ্রেন্ড, সে আমাকে বললো যে ভাইয়া, একজন মহিলার ছবি ভাইরাল হচ্ছে, আপনি পারবেন এটা করতে? তো আমি তাদের সাথে ইন্ডিয়াতে থাকতে আমি কন্ট্যাক্ট করতেছিলাম অনেক কিছু করে, তো তাদেরকে একটা ঘটনা আমি সাজাই। কারণ এদেরকে ধরতে গেলে আসলে একটা ঘটনা সাজাইতে হয়, যেহেতু আমি ইন্ডিয়াতে ছিলাম, আমার জন্য পজিটিভ ছিল তাদের জন্য একটা ঘটনা বানানো। তো খুব সুন্দর করে একটা ঘটনা আমি বানাই, যে আমার এই জিনিসগুলো লাগবে হ্যাকারদের কাছ থেকে, আমার এই হেল্প গুলো লাগবে বাংলাদেশ থেকে। তো তারা টাকার অ্যামাউন্ট শুই না হচ্ছে তারা পাগল হয়ে যায় আসলে। তো ঠিক আছে, সমস্যা নাই। তো তাদেরকে আমি ঢাকাতে দেখা করতে বলি, দেখা করতে আসা ওদেরকে আমি ধরাই ফেলি, পুলিশকে দিয়ে, সাইবার ইউনিটকে দিয়ে ধরাই ফেলি, এডিসি নাজমুল সুমন সাহেবের আন্ডারে ধরাই ফেলি। তো এখানে কিছু কাহিনী আছে আরো, ছোট ছোট কাহিনী, এগুলো আর না গেলাম। এরপর যেটা হয়েছে, ওর সাথে হচ্ছে ওই হ্যাকারদের কানেকশন হয়েছে ওই সাইবার ইউনিটে, যেহেতু আমি হ্যাকারদেরকে ধরাইছি। এটা আবার নিউজও হয়েছিল, টিভিতে, পত্রিকাতে নিউজ আসছিল। এইটা ফেসবুকে আবার নিউজ হয়েছে ভাইরাল। ও সেটা দেখা ওই হ্যাকারদের সাথে যোগাযোগ করার জন্য সাইবার ইউনিটে যায়। তো সাইবার ইউনিটে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে, পরবর্তীতে ওদের সাথে মিলে ওর যে স্ত্রী আছে, স্ত্রী এবং হচ্ছে মাহবুবুর রহমান আরমান 2018 সালের, আমি এক্সাক্ট ডেটটা বলি, 2018 সালের 2রা অক্টোবর চট্টগ্রামের ওই যে মেয়েটার নাম যেন কি, কেউ যদি আমাকে একটু স্মরণ করা দেখ, বা আমার ওই ফ্রেন্ডটা আছে আপনার লাইভে, মেয়েটার নামটা আমাকে একটু স্মরণ করা দেখ। আচ্ছা সুমি, ওই মেয়েটার নাম যেন কি ছিল চট্টগ্রামের? গার্লস প্রায়োরিটি, সরি আমার মনে পড়ছে, গার্লস প্রায়োরিটি যে পেজটা আছে, সেই পেজের অ্যাডমিন মেয়েটা। হুম, ওই মেয়েটার আইডি, আমার আইডি, আর হচ্ছে ফুড ব্লগার্স বিডি 2রা অক্টোবর 2018-তে হ্যাক করে। তারা হ্যাক করে এটার অ্যাক্সেস নিয়ে যায়, অ্যাক্সেস নিয়ে গিয়ে
আমার আইডিতে উল্টাপাল্টা যা ইচ্ছা তাই করে। এইটার সাথে ওই গ্রুপের মধ্যে নুসরাত জাহান তৃষা যুক্ত ছিল, মাহবুবুর রহমান আরমান যুক্ত ছিল। তখন মাত্র মাহবুবুর রহমান আরমান মাত্র জেল থেকে বের হয়ে আসছে, মাত্র জেল থেকে পুলিশের পেদা, মানে ওর ভাষ্য মতো পুলিশ নাকি ওকে পেদাইছে, বাট আমি শিওর না। হ্যাঁ, ওকে নাকি পুলিশের পেদায় নাকি ওর হাড্ডিগুড্ডি ভেঙে দিছিল। আচ্ছা তো তখন মাত্র আসলো, আসার পর হচ্ছে এটা ঈদের পর পর আমার অ্যাকাউন্ট হ্যাক হয়। অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার পর এটা যদিও রিকভার করতে আমার একটু সময় লাগছে, পরের দিন আমি রিকভার করতে পারছি। কিন্তু ততদিনে সে হচ্ছে কিছু তাসনুবা তাসনুবা আনোয়ার, হ্যাঁ তাসনুবা আনোয়ার মেয়েটার নাম, গার্লস প্রায়োরিটি গ্রুপের তাসনুবা আনোয়ারের পেজ, গ্রুপ এবং হচ্ছে আইডি, আমার যতগুলো পেজ আছে গ্রুপ ছিল, তখন আমার একটা পেজ খুব অ্যাক্টিভ ছিল, scap.bd। এই পেজটা তখন নিউজ হয়েছিল, এই হ্যাকিং ধরানো, তারপর জাস্টিস ফর উইমেনকে ডাউন করে দেওয়া। আমার স্ক্যাপ নামের একটা পেজ ছিল। তো হ্যাকারদের কাছে এই পেজটা খুব লোভনীয় ছিল যে এখান থেকে অনেক কিছু লম্বা হয়ে যাচ্ছে না গল্পটা? এখন কি শোনা যাচ্ছে? মানে গল্পটা শর্ট করবেন, লম্বা হয়ে যাচ্ছে। ওকে ওকে, আমি শেষ করতেছি। তো ওইটাতে হ্যাক করার পর ওরা আমার পোস্ট এডিট করে, পোস্ট এডিট করার পর সেখানে ওর নামে একটা পোস্ট এডিট করে দেয়, এডিট করে দিয়ে একটা পোস্ট পাবলিশ করে। ওইটা জের ধরে ও মামলা দায়ের করে, ওইটা দিয়ে সে মামলা দায়ের করে এবং সেই মামলাতে সে অনেকগুলো লিঙ্ক দেয়। অনেকগুলো লিঙ্ক দেওয়ার পর পুলিশ মাত্র একটা লিঙ্ক ভেরিফাই করছে যে এই লিঙ্কটা আমি পাইছি খুঁজে, বাট এটা যে আমি দিয়েছি নাকি হ্যাক করে দিয়েছে পুলিশ এটা তদন্ত করে নাই। তো এটা তদন্ত করার জন্য বলছিলাম। এই হচ্ছে মামলা, যে এটা আমার নামে সাইবার মামলা করছে। আসলে আমি বলতে চাচ্ছি যে তখন তো ফ্যাসি সরকারের সময় ছিল, আপনি তখন আসলে মামলা করতে পারেননি, এখন কি আসলে মামলা করবেন কিনা? আমার যদি অপশন থাকে, যদি কেউ মামলা নিতে চায়, আমি 100%, ঘটনা যেহেতু সত্য, আমার কাছে এভিডেন্স আছে, আমি মামলাতে কেন যাব না? কারণ আমি জানি যে মামলা নিবে না কে? সরকার, আমি বলি ফ্যাসি সরকার পালানোর পরে এখন তো সবকিছু সমান, তাই না? আপনি কেন মামলা করবেন না? এবং মামলা আপনাকে আপনার মামলা নিবে, সেটা আমি আপনাকে এনশিওর করতেছি। আপনি করবেন কিনা সেটা হচ্ছে বিষয়। আমি মামলা করব, ডেফিনেটলি আমি মামলা করব। কারণ আমি ওই মামলাটা যদি সব তো আল্লাহর ইচ্ছা, ওই মামলাটা যদি হয়, আমি 100% প্রমাণ করতে পারবো যে আমাকে ওই দিন অপহরণ করা হয়েছিল, আমার ফেসবুক আইডি তারা নিছিল। আচ্ছা, আরেকটা বিষয় বলবেন, আপনি যেহেতু সবার দায়িত্ব নিচ্ছেন, অনেকে আপনার লাইভটা দেখছে, সবার উদ্দেশ্যে আসলে কি বলতেছেন? যেহেতু মাহবুব অলরেডি গ্রেপ্তার এবং তাকে তাকে টাকা দিতেই হবে, দিয়ে তাকে কি আমি জানি আমি আমি বলবেন? আমি অনলাইনে যারা আছেন, আমার পক্ষে বিপক্ষে, মাহবুবের পক্ষে বিপক্ষে, তৃষার পক্ষে বিপক্ষে, যাদের সবকিছুতেই হোক, তাদেরকে শুধু একটা কথা বলবো যে চোখে আমরা যেটা দেখি সেটা কখনোই সত্য না। আমরা চোখের তৃষাকে কত সুন্দর দেখছি, কত সুন্দর দেখছি, কত সুন্দর, হ্যাঁ, আকাশের পরীর মতো সুন্দর। এক আপু তো হচ্ছে টাকাই দিয়ে দিছে, তার মানে তার সৌন্দর্য দেখে, টিকটকে তার রূপের সৌন্দর্য দেখেই তাকে টাকা দিয়ে দিছে। আজকে সেই আপু আমাকে বলে যে ভাই, আমি তো ফার্স্টে ভাবছি যে এটা কাজের মেয়ে, ওদের খাবার আনার জন্য, ওই যে আপনাদের লিফটের ভিডিও, খাবার আনার জন্য হচ্ছে আমি যাচ্ছি। আমি বললাম যে না, ওটা তৃষা। তখন বলে যে আমি এই মেয়েকে দেখে কিভাবে টাকা দিচ্ছি। কিন্তু তাকে চিনিনি, আমি কিন্তু তাকে হচ্ছে যে দেখলাম যে সে হচ্ছে যে হচ্ছে যে মাহবুবের শরীর মানে করতেছে, খাবার দাবার এবং ওর যে বিছানা এগুলো গোছায় দিচ্ছে। আমি কিন্তু সাইড থেকে শুধু মাহবুবকে নিচ্ছি, আমি ভাবছি হয়তো বা তার বোন অথবা কি। একটা টিকটক যেভাবে সুন্দরতা সে আগে দেখছি তার সাথে মেলেনি, পরে দেখলাম যে উঠতে সে ভিডিও করেছে, বলছি এটাই তো হচ্ছে তৃষা। হ্যাঁ, কি বল? আমি শুধু সবাইকে একটা কথাই বলি যে আপনারা চোখে যেটা দেখেন সেটা সত্য না, সেই চোখে দেখার পিছনেও আরেক সত্য থাকতে পারে। আপনারা সেই সত্যগুলো দেখেন, সেই সত্যগুলো দেখে মানুষকে, ওই ফেসবুক আর ইনস্টাগ্রাম হচ্ছে প্রোফাইল কত ভারী ভারী শব্দ দিয়ে হচ্ছে ভরা প্রোফাইল, ওগুলো কখনো দেখেন না। সেই মানুষটাকে এরকম আগে যাচাই করেন, সেই মানুষটা সম্পর্কে আগে ফেসবুকে আসেন, ফেসবুকে এসে সেই মানুষটার যে নাম আছে সেই নামটাকে টাইপ করেন, সার্চ করেন, তারপর তার সম্পর্কে পজিটিভ নেগেটিভ রিভিউ দেন।
যারা এখানে ইনভেস্ট করছে তারা যদি একটা বার যদি হচ্ছে মাহবুবুর রহমান আরমান বাংলাতে হোক ইংলিশে হোক এই নামটা লেখা যদি ফেসবুকে সার্চ দিত, আমার প্রিভিয়াসলি 2015 করা অসংখ্য ভিডিও তারা হচ্ছে বিভিন্ন গ্রুপে পাওয়া যেত, বড় বড় পাবলিক গ্রুপে, আমার নিজের প্রোফাইল, আমার পেজে তারা মাহবুবুর রহমান আরমানের ভিডিও পেয়ে যেত। তাই আমি সবাইকেই বলবো, আপনারা যখন কাউকে ট্রাস্ট করতে যাবেন সবাইকে আগে জাস্টিফাই করবেন যে সেই লোকটা আসলেই যেটা দেখাচ্ছে তা নাকি হচ্ছে যেটা মানুষ বলতেছে সেটা। মানুষ যেটা বলে সেটা কিছুটা হইলেও সত্য, এবং সেই সত্যটা কিছুটা হইলেও যদি সত্য থাকে বুঝে নেবেন যে ওই মানুষটা আসলে ভালো না। এখন কথা হচ্ছে টাকা তো দিয়ে ফেলছে, গোবর নিয়ে ফেলছে, এই টাকাগুলো তাদের ফেরত পাওয়ার অপশন কি? যেমন কেউ আছে চট্টগ্রাম, কেউ আছে পাবনা, কেউ আছে হচ্ছে মিরপুর, কেউ আছে বাড্ডা। তাদের আসলে টাকাটা পাওয়ার বুদ্ধি কি করে? যেহেতু দায়িত্ব আপনি নিচ্ছেন, আমি একটা সোর্স, তাই না? আমি আপনাকে আমি help করছি। হ্যাঁ, আমি আপনাকে যেই কথা বলছি আমি তাদেরকেও একই কথা বলছি। আপনার দর্শকদেরও আমি বলতেছি, এদের মধ্যে যদি কেউ থেকে থাকে যে হচ্ছে মাহবুবুর রহমান আরমান বা তৃষার কাছ থেকে টাকা দিয়ে প্রতারিত হয়েছে, তাদেরকে আইনের আওতায় আসতে হবে। তাদেরকে আপনি যতই সময় দেন তারা টাকা আপনাদেরকে দেবে না। আপনি একা তার বাসায় যাবেন আমার মতো, মানে আমার ভিতরে, মানে ওই যে ট্রমাটা, আমাকে ঘরে নিয়ে আটকে রাখছিল 6টা ঘন্টা, আমাকে দিয়ে একটা ভিডিও করাইছে আমার মতের বিরুদ্ধে গিয়ে একটা ভিডিও করাইছে, একটা ছবি সে হচ্ছে পাবলিশ করছিল আমার। এইটা ভিতরে কতটা কষ্ট দেয় সেটা বুঝবেন না আপনারা, বুঝবেন তখন যখন মাহবুবুর রহমান আরমানের কাছে গিয়া আপনারা পার্সোনালি হচ্ছে মিট করে সেই টাকা হচ্ছে উদ্ধার করার জন্য চেষ্টা করবেন। আপনাদেরকে আটকাবে, একটা কাগজের টিপসই নেবে, টিপসই নিয়ে বলবে যে আপনার টাকা দিয়ে দিচ্ছি। যেই কাজটা একটা মেয়ের সাথে করছে, ওই যে তাসমিয়া নাকি কোন একটা মেয়ে আছে, আহ দোহার নবাবগঞ্জে থাকে, একটা জায়গাতে সই করে দিছে, টাকা দিছে, বলছে যে তোমার পুরো টাকা দিয়ে দিছে, অথচ মাত্র 10,000 টাকা দিছে সেই মেয়ের। তো আপনারা সাবধান থাকেন, মাহবুবুর রহমান আরমানের কাছে যদি টাকা তুলতে চান, ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছে, আগামীকাল, আজকে তো শুরু হয়ে গেছে, সরি আজকে তো দিন শুরু হয়ে গেছে, আজকে সন্ধ্যার সময় সবুজবাগ থানায় যেতে বলছে। আকাশ নিবিড় ভাইও আছেন, আপনারা সবাই আসেন, সবুজবাগ থানাতে আসেন, সবুজবাগ থানাতে এসে আপনাদের অভিযোগ দেন। আইনের মানুষই হচ্ছে আপনাকে হেল্প করতে পারবে আপনাদের টাকা রিকভার করতে। আর যারা ঢাকার বাহিরে আছেন, আপনি তো আজকে আসার কথা ছিল, আপনি আসলেন না যে? আমি আসতে পারি নাই ভাইয়া। আমি তো এখানে একা বিজনেস করি, আর আমি আমার বিজনেসে আমি কোনো কামলা রাখি না ভাই। কামলা রাখি না কেন? কারণ কামলা যদি আমার নাম করে ভাই আমার বিজনেস, আমি কাউকে সত্যিকার অর্থে আমি কাউকে বিশ্বাস করি না। আমার কামলা, আমি একজনকে রাখছিলাম, আমার 4 লাখ টাকা মেরে চলে গেছে। একটা কামলা আমার 4 লাখ টাকা মেরে চলে গেছে ভাই। তো যার কারণে এখানে যে বিজনেসটা করি আমি, এই বিজনেসটা আমি একা করি, একা সামলাই। সেটা তো এখন একটা ভাই ভাই, আপনার তো মামলা করতে হলে আপনাকে ঢাকায় আসতে হবে, তাই না? আমি আসবো, আমি ঢাকাতে আসবো, আমি মামলা করার জন্য ঢাকাতে আসবো, সমস্যা নাই ভাইয়া। আমি মামলা করার জন্য ঢাকাতে আসবো, এটা আমি ডিটারমাইন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর এটা নিয়ে কোনো টেনশন, মানে এটা নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত না, এবং আমি জানি এটার একটা সমাধান হবে। সমাধান বলতে আমি আইনানুগ যে সমাধানের কথা বলতেছে সেটা হবে। আচ্ছা, আর দেখেন, ঢাকার বাহিরে যারা আমি একটা কথা বলে ফাইজ ভাই, দেখেন, আমি সবাইকে হুম, বলছিলাম যে যার যেটা আছে সেটাই হেল্প করবেন। আসমিন আক্তার হাওয়া লাগছে আগে ভাই, আমার বিকাশে 26 টাকা আছে, ঠিক আছে? এখন কি আপনাকে বিকাশ করবো? হুম, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আসমিন আক্তার হাওয়া, বা সেটা হচ্ছে যে আপনার যদি 20 টাকাও দিতে হয় আপনি 20 টাকাও দিবেন। এটা হচ্ছে যে কেন বলছি, কারণ হচ্ছে বর্ষা চৌধুরীকে এর এই যে একটা বাটপার ছাপড়ি মহিলা এবং ব্ল্যাকমেলার, এর একটা শিক্ষা দেওয়া দরকার। শুধু আমি না, বাংলাদেশের 4 কোটি মানুষ চাই এর একটা বিচারক। আপনি 20 টাকা হোক, 20 টাকা দিয়ে আপনি হেল্প করবেন। কারণ কি জানেন, 10 মিলে করিকা ঝাড়ি দিতে নাই, আর 10 এর লাঠি হবে, সেটা কিন্তু অনেক সূক্ষ্ম হবে, ঠিক আছে? আমি চাই যে সবাই মিলে আমরা এই কাজটা করি। আমি কিন্তু দেখেন এতগুলো মামলা করছি, এত টাকা যদি খরচ করতে পারি, তাহলে আমি কিন্তু ওকে শাস্তি দিতেও পারবো। তাহলে আমি কি জানেন, আপনার একটা দায়বদ্ধতা থাকবে, আপনি 20 টাকা দিয়ে আপনি কিন্তু শরীর খোলেন। টাকাটা বড় কথা, আপনারা যদি কেউ টাকা না দেন তাহলে কিন্তু আমার যায় আসে না। আপনারা যদি টাকা যদি নাও দিতে পারেন, আপনারা পোস্ট করবেন, আপনারা শেয়ার করবেন,
আপনারা কন্টেন্ট বানাবেন, বানায় আমাকে হেল্প করেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তারপরেও কিন্তু মানে নাই ফয়েজ ভাই, আমি তো আপনাকে চিনতাম না, আপনি আমার, আমি যতটুকু একদিন আপনাকে হেল্প করছি, আপনি কি খুশি? আমি খুশি ভাই, আমি খুশি। এবং দেখেন আজকে আমাকে 40 জন ইনবক্সে লেখছে, আমি তাকে নিয়ে 26টা পোস্ট দিচ্ছি। মাহবুবুর রহমান উনি একজন বাটপার, আর 103 জনের 2 কোটি টাকা মেরে দিচ্ছে। এবং আমার কাছে অসংখ্য স্ক্রিনশট আছে যেখানে 40,000 থেকে 17 লক্ষ টাকা পর্যন্ত এখানে লেখা আছে এই বাটপার কাউকে টাকা দিচ্ছে না। এবং যখন আমি হুম হুম আপনার হুম সাথে কথা হুম বললাম, হুম। একটা ভিডিও নিলাম, আজকে অথবা ফোনে চার্জ নাই এই জন্য আমি দিতে পারিনি, কালকে দিব। তাহলে বোঝেন সে এমন ভাবে কথা বলছে সে টাকা নেয়নি। এবং এক পর্যায়ে যখন আমি তাকে মানে জোর করতেছি এবং প্রশ্ন করতেছি যে আপনি ফয়েজ নামে একজনকে আপনি অপহরণ করছেন, আপনি ফয়েজ, আমি যে তাই করছি তার কোনো প্রমাণ নাই, সে কোনো জিডি করেনি। আমি বললাম যে আপনি যে আওয়ামী লীগ করতেন, আপনি যে এডিসি নাজমুলের সাথে চলতেন, আমি এই বিষয়গুলো জানি। তখন সে ঘাটতে গেল, আমি বেশি টাকা দেবো না, আমার ব্যবসা এখন খুব খারাপ, আমি এই জন্য টাকা দিচ্ছি না। ওর তো কোনো ব্যবসা নাই, ওর কিসের ব্যবসা? ও একজন হচ্ছে টাকা নিত, নিয়ে আরেকজনকে দিত, আরেকজন হচ্ছে টাকা নিত। এইটা এটা 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 এটাই এটাই হচ্ছে একটা প্রমাণ আছে আমার কাছে। আমি এটা আমি ইন্ডিয়া গিয়ে বিভিন্ন বারে হোটেলে মেয়েদের পেছনে টাকা খরচ করতো। আমি তো অনুসন্ধান করে এটুকুই পাইছি, আপনি তো আর আমাকে এগুলো বলেননি। আমি কিন্তু 7 দিন আপনাকে না। বলেছি, আপনি আমার সাথে 7 দিন পরে যোগাযোগ করবেন। হুম 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 হুম। না না না, এইটাই ভাই, আপনার ওই যে কথাতে আরেকটা পয়েন্ট আমার আসছে। আমার কাছে একটা স্ক্রিনশট আছে যেখানে সেই মেয়েটার টাকা চাইছে, সে বলতেছে যে আমার কাছে কোনো ইনভেস্টর নাই, ইনভেস্টর যদি আসে আমি সেখান থেকে আপনাকে টাকা ম্যানেজ করে আমি ইনভেস্টরের কাছ থেকে টাকা নিয়ে আপনাকে আমি ম্যানেজ করে দিয়ে দিচ্ছি। যেখানে বিজনেস নাই সেখানে আবার নতুন করে ইনভেস্টরের কাছ থেকে টাকা নিয়ে তার কাছে কিভাবে টাকা দেবে ম্যানেজ। এখানে দেখেন শান্তা রহমান নামে একজন লেখছে আল্লাহ বাসাইতে একবার টাকা চাইছিল, তাদের বাসায় যাইতে বলছিল, এবার গিয়েছিলাম, তার মা তাদের ফ্ল্যাটে যেতে বলছিল, আমরা যাই নাই, বাড়ির নিচে কথা বলছিলাম, ওখান থেকে সে চলে আসছে। তার মানে দেখেন, ও হুম হুম হচ্ছে যে এর সাথে মা জড়িত, এর সাথে বউ জড়িত, এবং এর সাথে মামা জড়িত, এবং তার সাথে বাবা জড়িত। আমার কাছে মনে হয় না যে এটা তো আমি আপনার কাছে মনে হয় যে তো তার সবাইকে আসলে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আমি তো এটাই বললাম যে আমি যেদিন 2015-তে গেছি সেদিন ওর বাবা ছিল, মা ছিল, ওর মামা ছিল। ইভেন ওর মামার বাসাতে যখন আমাকে আটকায় তখন ওর বাবা মা সবাই ছিল। আচ্ছা, ওর বাবা মা সবাই ছিল সেখানে উপস্থিত। তারা জানে নাকি ছেলে যে আকাম করে 2015 সাল থেকে করে, অ্যাকচুয়ালি 2012 সাল থেকে 2014 কি 15 সালে মিরপুর শাহ আলী থানাতে গিয়ে হচ্ছে ওর মা নাকে খত দিয়ে ওই ওসি সাহেবের পায়ে ধরে বসেছিল তার ছেলেকে হচ্ছে আমি ছেড়ে দেওয়ার জন্য। দেখেন কাইসার নামের এক স্টোরেজ ভিডি লেখছে যে তার হাজবেন্ড কোনো জব করে না, অথচ সে এত লাক্সারি স্টাইলে চলছে। সে আহ, জানতো না এগুলা মানুষের মানুষের টাকা। বিষয় হচ্ছে যে মানে এমন ভাবে সে ইয়ে করতো, এগুলা এগুলো তো সে অবশ্যই জানতো। এবং এর সাথে তিশা জড়িত, টিকটকার তিশা। আমাকে আজকে এক আপা বলছে যে তিশার জন্যই মূলত তাকে টাকা দেওয়া হয়েছে, না হলে তাকে কিন্তু আসলে টাকা দেওয়ার ইয়ে নয়। এবং তিশা কিন্তু বলছে যে যে টিকটকার তিশার কথা বলছি, তিনি বলছেন যে তার টাকা ফেরত দেওয়ার জন্য তিনি আসলে দায়িত্ব নেবেন। এবং দেখেন একটা মেয়ে মানুষ কিন্তু একটা মেয়ে মানুষকে বললে তাড়াতাড়ি কিন্তু বিশ্বাস জানবে এবং শুনবে, বিশ্বাস করবে। দেখেন আপনার যে বিশ্বস্ত জায়গাটা হয়েছে ভয় ভাই, আজকে যদি বলি যে আমার এখন 20,000 টাকা লাগবে, আপনি কি আমার কোনো কিছু জাস্টিফাই করবেন? বুঝিনি, আপনার কথাটা বুঝিনি, আরেকবার যদি বলেন। সেটা হচ্ছে যে আমার প্রতি যে আপনার বিশ্বাস, 20,000 টাকা লাগবে, আপনি কি আমাকে পরীক্ষা করবেন যে 20,000 টাকা লাগবে, আকাশ নেবী কেন নিচ্ছে, কি কারণ, এগুলো কি দেখবেন? ব্যাপারটা হচ্ছে যদি এরকম হয় যে আপনার সাথে আমি আপনাকে ফলো করতেছি, মানে আমি আপনার ফলোয়ার, আপনি যদি আমার কাছে বলেন আমি কিন্তু দিয়ে দেবো, আমি কিন্তু জাস্টিফাই করব না। রাইট, হ্যাঁ, সেই আমি যদি নতুন ইনভেস্টর হই আমি আমি যাচাই করতে যাব, কিন্তু আমি তো সেই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে বিশ্বাসের জায়গাটা, এটাই সেটা করতো। এক্স্যাক্টলি। এটা হচ্ছে যে তিশা তাদেরকে নিয়ে হচ্ছে বলতো যে এটা করো এটা করো, এবং টাকা দিচ্ছে, মানে বিভিন্ন সময় দিচ্ছে, এবং তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করছে, গল্প গুজব করছে। একজন মানুষের সাথে একবার চললে তো সে দেওয়া, এটা স্বাভাবিক, তাই না বিষয়টা? হুম 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 হুম। না, তৃষার কথা হচ্ছে আমি যখন জানছি
তখন আমি তাকে হচ্ছে নতুন ইনভেস্ট নিতে মানা করছি। আচ্ছা, নতুন ইনভেস্টর নিতে মানা করছো তুমি, কিন্তু আমার প্রশ্ন ছিল তার কাছে যে তুমি কেন পাবলিকলি তখন কেন পোস্ট দাও নাই? আজকে ডিভোর্সের কথা বইলা তুমি যখন আলাদা হইছো বা আলাদা থাকার চেষ্টা করতেছো, তুমি এখন কেন হচ্ছে এটা এসে বলতেছো? তুমি কেন তখন বলো নাই যখন তুমি ডিভোর্স নিছো বা যখন তোমার ওখানে সমস্যা চলতেছিল? আমাকে একটা কথাই বলে আমার বাচ্চার জন্য, বাচ্চার জন্য, বাচ্চার জন্য। আজকে যে তুমি যে সেখানে ছিলা, তুমি গতকাল থেকে সেখানে ছিলা, হ্যাঁ, ওই বাসাতে তুমি গতকালও ছিলা, তুমি আজকেও ছিলা তার সাথে হসপিটালে। ওখানে তুমি কি করো? ওইখানে তুমি কি করো? ওর সাথে তুমি 2 দিন আগে বলছো ও পরকিয়া করে, প্রমাণও পাইছি আমরা। হোটেলে আমরা খোঁজ নিছি ইন্ডিয়াতে। আমি আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ইন্ডিয়া, একজন স্বামীর পাশে বউ ছাড়া কিন্তু কেউ যায় না। তার মানে আমি নিজে দেখছি এবং আমার কাছে হ্যাঁ, ভিডিও আছে। তিনি আমার বলছে মিথ্যা, তার বাবা অসুস্থ, একই দিনে স্বামী অসুস্থ, একই দিনে বাবা অসুস্থ, এবং আমি যে দেখলাম যে তার পাশে সে কাজ করতেছে এবং যখন ভিডিওটা বের করলাম তখন সে ওদিকে পড়ায় গেছে। আমার কাছে তো এই জিনিসটা প্রমাণ আছে। হুম, সেটাই ভাই। এখানে অনেক কিছু হয় যেগুলো হচ্ছে সাধারণ চোখে দেখা যায় না, যেগুলো সাধারণ চোখে দেখা যায় না। তো ঘটনা সত্য, ওর ওয়াইফ ঠিক আছে, ওদের কাদা ছোড়াছড়ি করলে আসলে যেটা হয়, কাদা ছোড়াছড়ি করলে ওই মাঠে যে রেফারি থাকে বা দর্শক যারা থাকে তারা আসলে বুঝতে পারে যে কিছু একটা হচ্ছে। কাদা ছোড়াছড়ির সময় বুঝতে পারে না তারা কি করতেছে না করতেছে। আচ্ছা, হ্যাঁ, আপনি ওইভাবেই অনেক কিছু বের আপনি হয়েছে। আমাকে একটা ক্লিয়ার করবেন, যেহেতু আমরা প্রমাণ পেয়েছি এবং সে গ্রেপ্তার সবুজগঞ্জ থানায় থানায় আজকে সকাল হুম, যারা হচ্ছে যে যারা হচ্ছে যে যারা এখানে প্রমাণ নাই এবং যারা মামলা করতে পারবে না, এদের টাকাটা আসলে আহ, এদের টাকাটা আসলে কিভাবে পেয়ে? যারা যারা মানে আমি দুইটা সমাধান এখানে আমি আমার নিজের থেকে হচ্ছে প্ল্যান করছি। সেটা হচ্ছে যারা টাকা অ্যামাউন্ট ছোট, যেমন 40,000, 50,000, 60,000, ওদের টাকা কি মাইর যাবে? না, এদের টাকা কখনোই মাইর যাবে না। এদের টাকা মাহবুবুর রহমান আরমানের চামড়া ছিলে হইলেও সেই টাকা দিতে হবে। তাদেরকে কোনো একটা দিন ফিক্সড করে আকাশ নিবিড় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে একটা দিন ফিক্সড করে ঢাকাতে আসতে হবে। তাদেরকে নিয়ে মাহবুবুর রহমান আরমানের বাবা মাকে নিয়ে একসাথে বসতে হবে। তাদের যা সম্পত্তি আছে, জমি জমা আছে, সব বিক্রি করে দিলে হলেও টাকা দিতে হবে। এইটা একটা সমাধান। আর আরেকটা সমাধান হচ্ছে আপনারা থানাতে যান, কোর্টে যান, কোর্টে গিয়ে মামলা করেন, নয়তো এই টাকা মাইর যাবে। তবে হ্যাঁ, এটা সত্য আকাশ টিপের ভাই, আপনাকে আমি ডেফিনেটলি বলতেছি, আমরা তো, আমি যে গ্রুপটা মেনটেন করতেছি সেখানে তো আমি মাত্র 53 লক্ষ টাকা পাইছি। হয়তো এই ধরে নিলাম এই 53 লক্ষ টাকা রিকভার হবে, আমি ধরে নিলাম এই 53 লক্ষ টাকা রিকভার হবে, কিন্তু বাকি যে ইনভেস্টর যারা আছে, এই যে 30,000, 40,000, 50,000, 60,000, এইসব যারা আছে, এদের টাকা তো ভাই আমার মনে হয় না জীবনেও তারা রিকভার করতে আচ্ছা, পারবে। মানে এই টাকা মায়ের, কারণ আমি অল্পের সময় নিচ্ছি, কারণ হচ্ছে যে আসমির আক্তার হাওয়া লাস্টে 555 20 টাকা দিছে। থ্যাংক ইউ। এটা হচ্ছে যে আমার জন্য একটা সম্মান, এবং হচ্ছে যে আপনারা যে যা পারেন দিন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। হুম, এদের শরিক হওয়া এটাই কিন্তু আসলে, মানে দেখেন যে তাকে আমরা ধরতে চাচ্ছি, তাকে জেলে দিতে চাচ্ছি, ঠিক আছে, কারণ হচ্ছে কোর্টটা একটা টাকার খেলা। ঠিক আছে, আমি তো তাকে ধরবোই, হুম, 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 টাকা হুম। হলে তাকে ধরাটা সহজ। আজকে দেখেন এই মাহবুব যে বাটপার, মানুষের থেকে এত টাকা নিছে, একটা টাকাও লাগেনি, তাকে কিন্তু মাগনা ধরছি। আপনি কি আমার টাকা দিচ্ছেন ভাই ভাই? না, 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 আমি দেইনি ভাই, আমরা কেউই টাকা দেনি আপনাকে। হ্যাঁ, কিন্তু সে তাকে কিন্তু ধরা হয়েছে। এটা বলে আল্লাহ রাখুন, দোয়া করতে, এবং মানুষ টাকা পাক, মানুষ দোয়া করুক, আমার আমি তো চাই। আ- আমার আমার ভাইয়া মাহবুবুর রহমানের কাছে এই ইনভেস্টরদের নিয়ে কিছু প্রশ্ন ছিল, 10-12টার মতো প্রশ্ন ছিল। নাম্বার 1 প্রশ্ন, বলেন। আমি জানি তারা লাইভটা দেখতেছে, যারা লাইভ দেখতেছে, যারা ছোট ছোট ইনভেস্টর যারা আসতে পারবে না, তারাও তাদেরকে প্রশ্ন করবেন, তাদের বাবা মাকে, তৃষাকে প্রশ্ন করবেন, তাদের বাবা মাকে প্রশ্ন করবেন। ফার্স্ট, আমাদের ইনভেস্টমেন্টের টাকা নিয়ে কার কাছ থেকে কাপড় কিনছেন সেই নাম্বার আমাদেরকে দেন। মাল্টিপল সোর্স হলে একটা সোর্সের নাম দেন।
কোন ফ্যাক্টরিতে কাপড় বানাইছেন সেই ফ্যাক্টরির নাম্বার দেন, তাকে জিজ্ঞাসা করুন। সম্পূর্ণ মিথ্যা। ভাইয়া আমি বলতেছি আর কি, মানে এগুলো প্রশ্ন করার জন্য বলবে তো ব্যবসায় লস হয়েছে, তো ব্যবসায় লস হলে তো ব্যবসা থাকতে হবে, ঠিক না? তো এই প্রশ্নগুলো করলেই তো বোঝা যাবে যে ও কি ব্যবসা করতো কি করতো না, না করতে না ও কার পারবা। কাছ থেকে মাল কিনতো, এটাই বলতেছি। তো এই প্রশ্নগুলো করলে তো আটকে যাবে, কার কাছ থেকে মাল কিনতো, কোন ফ্যাক্টরিতে, মিরপুরের একটা ফ্যাক্টরিতে নাকি কাপড় বানাতো, হ্যাঁ কিছু কাপড় বানাতো ওর বউয়ের যে বিজনেসটা ছিল সেটাতে। তো সেই ফ্যাক্টরির মালিকের কাছে ফোন দিয়ে জানতে হবে যে আপনার কাছে কত কোটি টাকার কাপড় পাঠাইছে। হ্যাঁ, কারণ 2 কোটি টাকা যদি নিয়ে থাকে, 2 কোটি টাকার কাপড় আপনি বুঝতে পারতেছেন একটা 10 তলা বিল্ডিং ভরে যাবে, 2 তলা মানে 2 কোটি টাকার কাপড় কিনলে। তারপর এই এই প্রোডাক্ট গুলো যে সেল করছে সে, পাঠাও, স্ট্রিট ফাস্ট, এদের কাছে টাকা আছে, সেই টাকা দেখান আমাকে। এদের চড়তে, এদের চ্যানেলে কি কাপড় বিক্রি করছেন সেই হিসাব দেখান আমাদেরকে। আপনি এই 3টা প্রশ্ন করলে ও তো আটকে যাবে, ওকে তো এই 3টা প্রশ্নের উত্তর নাই, একে আমি আগেও জিজ্ঞেস করছি, এই 3টা প্রশ্নের উত্তর নাই। ওর কথা হচ্ছে আমি তোমাকে এই হিসাব দেবো কেন? আরে তুই ইনভেস্টরদের টাকা নিছিস। আজকে ওই যে সাইমা রহমান নামের একটা আইডিয়া আপনার ওইখানেও কমেন্ট করছে, আমি তাকে শুধু এটাই বললাম যে এই 3টা প্রশ্নের উত্তর দিতে বলো, একটা ভিত্তিমও তার কাছে টাকা দাবি করবে না এই 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারো। আমি জানি আমি একটা 2000 বলি, সেটা হচ্ছে যে আপনারা আগে নিয়ম ঠিক করেন যে আমরা টাকা ফেরত চান কিনা। যদি টাকা ফেরত চান, ওই করতে হবে এবং তার থেকে টাকা নেওয়ার বিষয়ে আমরা আমরা আপনাদের হেল্প করি। আপনারা আগে ঠিক করবেন, তাকে মাফ করবেন এক্স্যাক্টলি এবং টাকা নেবেন কিনা। আপনাদের টাকা বিষয়ে মাফ করে দেন, এটাই আপনি বললাম, আসেন এটাই না। বললাম যে যারা যারা টাকা হচ্ছে, নেবেন এবং এটাই টাকা বললাম, চান, তারা আমাদের সাথে যোগাযোগ করেন। এটাই বললাম যে যারা মামলা করতে হয়তো পারবেন না, আকাশ নিবিড় ভাইয়ের থ্রোতে আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করেন, গ্রুপ ক্রিয়েট করে আকাশ নিবিড় ভাইয়ের সাথে কথা বলেন। আপনারা একটা ডেট ফিক্স করেন আকাশ নিবিড় ভাইয়ের সাথে, ওই ডেটে তার বাসাতে যান, এই প্রশ্নগুলো করেন। 3টা প্রশ্ন, কার কাছ থেকে মাল নিয়ে আসতো, কার কাছে মাল বিক্রি করতো, ওই বঙ্গবাজারে নাকি কার কাছে নাকি 1 কোটি টাকার কাপড় ছিল। আমি জানি না বঙ্গবাজারে কোন দোকানদারের কাছে 1 কোটি টাকার মাল গোদামে রাখতো, সেখানে 1 কোটি টাকার মাল থাকতো কিনা আসলেও। তো তার নাম্বার, এই এই 3টা 4টা প্রশ্ন করলেই সব উত্তর পেয়ে যাবেন আপনারা, যে আপনাদের টাকা দিয়ে ব্যবসা করছে নাকি ইন্ডিয়াতে, শ্রীলঙ্কা, মালয়েশিয়ায় গিয়ে হয়তো মাইয়া লাগাইছে। ঠিক আছে মাহবুব ভাই, যেহেতু আপনি আসার কথা ছিল আজকে, যদি আসেন নাই এবং আপনি একটু বলবেন যে আসলে কোন মামলায় মাহবুব আজকে গ্রেপ্তার হলেন এবং বিস্তারিত কি, আমি যদিও জানি না। যদি জানছিলেন ঠাকুরগাঁও 17 লক্ষ টাকা এখন আমি আমি যেটা শুনতে পাইছি তাকে আহ, তাকে গ্রেফতার করলো, এটা আমি এখনো কনফিউশনে ছিলাম। তো আপনার একটা অভিযোগ ছিল, আপনি এটা নিয়ে কাজ করতেছেন, প্লাস ঠাকুরগাঁওয়ের একটা কেস ছিল। তো আমি যতটুকু শুনছি, ওকে গ্রেফতার করার পর ঠাকুরগাঁওয়ের যে মামলাটা আছে সেই মামলাতে সম্ভবত একে শোন অ্যারেস্ট দেখাবে আর কি। ঠাকুরগাঁওয়ের কেসে তাকে শোন অ্যারেস্ট দেখাবে, যেহেতু বর্তমানে এই মামলাটাই রানিং আছে, 24 ঘন্টাতে হচ্ছে কোনো আসামিকে রাখতে পারে না। হয়তো ঠাকুরগাঁওয়ের মামলাতে তাকে শোন অ্যারেস্ট দেখাবে এবং তাকে ঠাকুরগাঁও কোর্টে চালান করবে। একজন দেখছেন কি জানেন, 26 টাকায় 6 টাকা রেখে 30 টাকা দিছি। আপনি এগিয়ে ছিলেন আকাশ ভাই, প্রয়োজনে একটা কিডনি বেচে দিন আপনার। ওকে ভাইয়া, দেখেন আর কেউ লাইভে আসবে কিনা। আমার এখানে প্রচন্ড ঝড় হচ্ছে, আমি আপনাদের মানে কথা শুনতে পারতেছি না, উপরে প্রচন্ড শব্দ হচ্ছে ঝড়ের। আর সমস্যা না, আমি বের হয়ে যাবো, আমি কেটে যাই। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সবাইকে একটা জিনিসই বলবো, আপনারা সাবধানে থাকেন, অনলাইনে সবাইকে ট্রাস্ট করবেন না। যারা ভিকটিম আছেন, ছোট ছোট অ্যামাউন্ট মামলা করতে পারবেন না, আকাশ টিভির ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আকাশ টিভির ভাইয়ের সাথে যোগাযোগ করে একটা ডেট ফিক্স করে মাহবুবুর রহমান আরমানের বাসায় যান। একা একা কেউ ডিল করবেন না। জুন জুলাই যে ডেটে 2 বছরের টাকা দেয়নি, এখন কি টাকা দেবে? আকাশ টিভির ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আকাশ টিভির ভাইকে নিয়ে মাহবুবুর রহমান আরমানের বাসায় যান। সবাইকে বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম ভাইয়া। প্রশ্ন করবে কি হবে, তার বুড়া বাপ পাবলা তাদের মধ্যে চলে আসে হসপিটালে, কোনো সমস্যা নাই। যে আসে, আইন সবার জন্য সমান। ওকে ভাইয়া, আপনি বের হয়ে যান, আমি আবার কথা বলে। ওকে থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ওকে, আসসালামু আলাইকুম।
দীর্ঘ সময় কথা হলো এই প্রতারক হচ্ছে মাহবুবের নামে, এবং আপনারা যেটা বলছে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু 20,000, এখন হচ্ছে 10,000ও নিচ্ছে, 10,000, 20,000, 30,000, 40,000, যারা কম টাকা তারা আসলে কিভাবে পাবেন সেটা হচ্ছে যে আমার নাম্বার ইনবক্সে চেয়ে নেবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা যদি চান মামলা করতে করতে পারবেন। মামলা করলে হয় কি, আপনাদের টাকাটা দিতে হচ্ছে বাধ্য, টাকা তাকে হচ্ছে দিতেই হবে। সেক্ষেত্রে যদি মামলা করতে চান করবেন, অথবা তার হচ্ছে যে যেহেতু বাবা আছে মা আছে সবার কাছে গিয়ে আপনাদের টাকাটা নিতে হবে, এবং সালিসি বৈঠক আছে। কিন্তু তার বাবা অসম্ভব রকমের একটা অভদ্র লোক, এবং আজকে যখন হচ্ছে যে আমরা তার তার এই মাহবুবের সাথে দেখা করতে গেছি পুলিশের হেফাজতে থাকাকালীন, পুলিশের সামনে কিন্তু আমাদের এক বোনের গায়ে নীল, তার গায়ে কিন্তু মানে হাত দিয়েছে। এটার জন্য আগামীকাল হচ্ছে মামলা হবে, মামলা করবে তিনি। কারণ হচ্ছে যে এই বৃদ্ধটা একসময় নাকি কোথাও চাকরি করার সময় চুরি অপবাদে তাকে বের করে দেওয়া হয়, এবং এই পুরো পরিবারটা একটা বাটপার। এর সাথে টিকটকার তিশা জড়িত, এবং তিশা মেয়েদেরকে নিয়ে আসছে মেয়েদেরকে ইনভেস্ট করতে। আপনারা যতটুকু আমি পারছি আমি আপনাদের হেল্প করছি, যেহেতু তাকে ধরা হয়েছে এবং একাধিক মামলা হয়েছে, আরো আগামীকাল একাধিক মামলা হবে। মামলার মাধ্যমে তাকে হচ্ছে যে এই টাকাগুলো তুলতে হবে, এবং যারা ছোট ছোট টাকা পান আপনারা কালকে আজকে সবুজবাগ থানায় আসবেন সন্ধ্যার পরে, এবং যদি পারেন আপনাদের থেকে যে জায়গা থেকে পারেন একটা মামলা করতে, অথবা আপনাদের জেলা অথবা যে থানায় আছেন সেখানে কোর্টে গিয়ে মামলা করেন। কোর্টে গিয়ে মামলাটা করলে হয় কি, এটা লং প্রসেস, কিন্তু আপনি টাকা পাবেন। আপনার একটা মামলা করতে হয়তো 5 থেকে 10 হাজার টাকা খরচ হবে, কিন্তু তাতে করে তো আপনি 40,000 টাকা ফেরত পাচ্ছেন, তাই না? এটা আপনাদের করেন, যতটুকু ডকুমেন্ট আছে সেটা নিয়ে আপনি করেন। এবং আমি যেটা প্রমাণ করছি, এই প্রতারক মাহবুব এবং টিকটক তিশা দুজন মিলে এই টাকাগুলো হাতিয়ে নিতেন, এবং তার সাথে মামা, বাবা এবং মা জড়িত। এটা আমি প্রমাণ করছি, এবং তাকে আইনের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছি। হয়তো একটু লং টাইম লাগবে, কিন্তু টাকা তাকে দিতে হবে, এবং সে স্বীকার করছে তার ব্যবসা খারাপ যাচ্ছে, সবার টাকা তিনি দিবেন। কিন্তু আমরা তাকে বিশ্বাস করি না, সে একটা মিথ্যাবাদী প্রতারক ভণ্ড, তার কথা আমরা কোনোভাবে বিশ্বাস করি না। আপনারা যেটা করবেন আপনাদের জায়গা থেকে, আপনারা হচ্ছে যে টাকা পেতে হয়তোবা আমার সাথে যোগাযোগ করবেন, নতুবা আপনাদের এলাকায় গিয়ে আপনার হচ্ছে এক একজন তার নামে হয়তোবা কোর্টে গিয়ে যান। কোর্টে গিয়ে সব মিলে আপনার 5 থেকে 10 হাজার টাকা খরচ হবে। যদি আমার মাধ্যমেও করতে চান আমি আপনাদের হয়তোবা ডিসকাউন্ট করে দিলাম মামলা করার জন্য। আপনি অবশ্যই আসেন, আসার পরে স্টিফেন লিখছে যে ভাইয়া লোকটা আজকে আপুর গায়ে ভাবে হাত দিয়েছে, এটা অ্যারেস্ট করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, যেহেতু ভিডিও আছে, কালকে আসেন, অ্যাভয়েড হবে আর কি। অবশ্যই এ হবে। এবং সামিয়া খান লিখছে যে আমরা যে বারবার তিশাকে ইনভলভ করতেছিলাম, আর সেটার কিসের বিশ্বাসে। দেখেন, সেটা হচ্ছে যে তিশা তার বউ বর্তমান, এবং আজকে গিয়ে আমরা প্রমাণ পেয়েছি, এবং তার এই বাটপারকে যখন হাসপাতালে নিয়ে হয়েছে, তিশা সেখানে মানে ওখানে উপস্থিত ছিলেন, এবং তার সাথে সে জড়িত। এবং এই তিশার জন্য অনেকেই বলেছে তিশার জন্য তাকে টাকা দেওয়া হয়েছে। তিশা এর সাথে দায়ভার তাকে নিতে হবে, এবং সে ডিভোর্স নাকি এগুলো আমার যায় আসে না। যখন টাকা দিচ্ছে তখন তো তার বউ ছিল, ওই বিষয়ে তিশার সাথে ইনভলভ, এবং তার বাবা মা মামা সবাই এর সাথে ইনভলভ। সবার নামে মামলা হবে। যদি টাকা দিয়ে দেয় সেক্ষেত্রে তা আমরা ওই কনসিডারটা করবো, কিন্তু তারা যে সময়টা টাকা দিচ্ছে এই 2-4 বছর 15 বছর ধরে ঘুরছে, সেক্ষেত্রে তাদেরকে ডাবল টাকা দিতে হবে। যে 2 লক্ষ টাকা পায় সে 4 লক্ষ টাকা তাকে দিতে হবে, যে 4 লক্ষ টাকা পায় তাকে 8 লক্ষ টাকা দিতে হবে, যে 5 লক্ষ টাকা পায় তাকে 10 লক্ষ টাকা দিতে হবে। এটাই হচ্ছে তার শাস্তি। আর সে যদি টাকা না দেয় তাহলে সে মামলা খাক, এবং জেলে গিয়ে আমরা কিভাবে টাকা তুলতে হয় সেটা আমরা জানি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আগামী কথা হবে। এবং যারা 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 আসতে চান তারা হচ্ছে যে আগামী আজকে সন্ধ্যার পর সবুজবাগ থানায় আসবেন। আপনাদের 40,000 হোক আর 50,000 হোক, আপনারা মামলা দিবেন, দিয়ে হচ্ছে যে তার থেকে টাকা তুলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।